আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? তোমরা গতকালকে কিন্তু যখন আমি ক্লাস নেওয়া শুরু করেছিলাম, অর্থনীতি প্রথম পত্রের তোমাদের ফাইনাল রিভিশন হচ্ছিল, তোমরা অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে ভাইয়া আমাদের তো সামনে হচ্ছে রবিবারে দ্বিতীয় পত্র পরীক্ষা, দ্বিতীয় পত্র নিয়ে আপনারা কেন আসছেন না? সো গতকালকে তোমাদের যেমনটি কথা দিয়েছিলাম যে আজকে 4টায় তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের উপরে ফাইনাল রিভিশন ক্লাসটি হবে। আমরা ঠিক 4টায় চলে এসেছি, তোমরা খুব দ্রুত ক্লাসটিতে জয়েন করে ফেলো এবং তোমরা তোমাদের ফ্রেন্ড যারা আছে তারা কমেন্টে তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও, তোমাদের কলেজগুলোর গ্রুপে এই লাইভটা শেয়ার করে দাও। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা করতে চাও না, যেইটার মাধ্যমে কিন্তু তোমাদের ফ্রেন্ডের কাছে সবচেয়ে বেশি ক্লাসটা পৌঁছে যেতে পারে, সেটা হচ্ছে তোমাদের টাইম লাইনে শেয়ার। সো তোমরা একটু টাইম লাইনে তোমাদের ক্লাসটা শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দাও, দেন আমরা আমাদের পড়াশোনা তোমাদের সাজেশনগুলো দেওয়া শুরু করব। আর তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে গতকালকের ক্লাসে কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিটেল সাজেশন দিয়েছি এবং সাজেশন দেওয়ার পাশাপাশি সিকিউ এর এটার পাশাপাশি ওই সিকিউ এর টপিকগুলোতে যেই টাফ কোশ্চেন মানে যেগুলো একটু কনফিউশন থাকে টেকনিক্যালি, সেই জিনিসগুলো আমরা ক্লাসে সলভ করিয়েছিলাম। বাট আজকে আমরা সাজেশন দিব, কিন্তু আজকে প্রত্যেক চ্যাপ্টারের টপিক ওয়াইজ ধরো মুদ্রাস্ফীতি নির্ণয় করার দুইটা পদ্ধতি আছে, একটা সিপিআই মেথডে আর একটা তোমার দাম স্তর দেওয়া থাকলে। এখন এইটার উদাহরণ আমি এখানে করে দেখাবো না, তাহলে এটা কি করব, আজকে রাত 10:30টায় তোমাদের জন্য আমরা একটা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস রেখেছি, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের ওই যে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, ওখানে আমি ক্লাসের জুম লিঙ্কটা দিয়ে দেবো এবং জুমে তোমরা আমার সাথে সরাসরি যুক্ত হয়ে 1-to-1 আমাকে কোশ্চেন করতে পারবা। ওই ক্লাসে আজকে আমরা এই যে তোমাদের 6টা অধ্যায়ের কোন কোন টপিক থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে জাস্ট এটুকু বলে দিব, কিন্তু ওই টপিক রিলেটেড যে ক্রিটিক্যাল ব্যাপারগুলো আছে যেগুলো একটু টেকনিক্যাল, সেই জিনিসগুলোর সলভ আজকে 10:30টায় কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে করাবো। সো আজকে তোমরা অলরেডি যারা যুক্ত হয়েছে সবাইকে আমি আগে থেকে ইনভাইটেশন দিয়ে রাখছি, তোমরা যেন আজকে ঠিক 10:30টায় আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে যুক্ত হয়ে যাও। ওখানে আশা করি তোমাদের জন্য একটা হেল্পফুল সেশন আমি নিব। আর তোমরা একটু দ্রুত, আচ্ছা এর মধ্যে অলরেডি দেখতে পাচ্ছি স্টুডেন্টরা যুক্ত হয়েছে। সুস্মিতা চক্রবর্তী বলছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। রহিম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে তোমাদের টাইমলাইনে শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, দেন আমরা আমাদের পড়াশোনা শুরু করে দেব, ঠিক আছে? আর তোমরা অনেকেই আসলে গতকালকে প্রথম পত্র ক্লাস হয়েছে, এটা একটু নেগলেক্ট করেছো যে আচ্ছা ভাইয়া আমাদের তো দ্বিতীয় পত্র বেশি দরকার, সেই 19 তারিখে গিয়ে পরীক্ষা। শেষ পর্যন্ত যেইটা হবে এটা কিন্তু গোছানো হবে না। আমি প্রথম পত্র ক্লাসের প্রথম অংশে যেই সিকিউ এর সাজেশনটা দিয়েছি, যেইভাবে গুছিয়ে দিয়েছি, তোমরা প্লিজ এইটা একটু খাতা কলমে নোট ডাউন করে ফেলো, এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ওই নোট ডাউনটা করা থাকলে তোমরা পড়তে বসলে দেখবা তোমাদের জন্য পড়া অনেক সহজ হয়ে যাচ্ছে। আমি যখন 11টা প্রশ্নই কিভাবে কমন পাওয়া যায় সেই বুদ্ধি দিয়ে দিয়েছি, তোমরা আরেকটু বুদ্ধি খাটালে চাইলে মানে যাদের হয়তো প্রস্তুতি একটু কম, তোমরা চাইলে পড়া আরো কমায় নিয়ে আসতে পারো। বাট আমি এটা হাইলি ডিসকারেজ করি, 10 চ্যাপ্টারের মাত্র 6 চ্যাপ্টার তোমাদের পড়ানো হচ্ছে, এইটার মধ্যেও যদি আরো কমায় আনতে চাও এটা আসলে মুশকিল। জিহাদ জিজ্ঞেস করেছো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঠিক আছে, আমরা তাহলে পড়াশোনা শুরু করি। গত দিনের মতোই আমি যেটা করব, সিকিউ এর একটা তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব কোন অধ্যায় থেকে কয়টা আসবে, দেন অধ্যায় ভিত্তিক কিছু সেগমেন্টেশন দিয়ে দিব। বাট ওই সেগমেন্টগুলার যেই ডিটেইল আলোচনা, টেকনিক্যাল আলোচনা, লেটসে ধরো জনসংখ্যা অধ্যায়ের তোমাদের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, অথবা কাম্য জনসংখ্যা তত্ত্ব বা কাম্য জনসংখ্যা তত্ত্ব কিভাবে নির্ণয় করতে হয়, অথবা ম্যালথাসের কোন কোন টেকনিক্যাল পার্টটা আমাদের একটু অসুবিধা হতে পারে, এইটা আর আজকের ক্লাসে আলোচনা করব না। আজকের ক্লাসে যেহেতু রাত 10:30টায় আমরা একটা সেশন পাচ্ছি, ওইখানে আমরা এটা এটা সলভ করব। সুতরাং তোমরা এইচএসসি 25 স্টার স্টুডেন্টস যে গ্রুপটা আছে সেখানে জয়েন করে ফেলো। আচ্ছা, আরেকটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে দেখবা এই লাইভের ডেসক্রিপশনে একটা ডক ফর্ম দেওয়া আছে। এই ডক ফর্মটা তোমরা ফিল আপ করে ফেললে যেটা হবে, তোমরা পিডিএফ সাজেশন পেয়ে যাবা। বাট আমি আবার বলি যে তোমরা যেটা ভুল করো যে ভাইয়া মনে হয় যেটা এখানে করাচ্ছে পিডিএফ সাজেশনেও সেটা আছে না। এখন যে সিকিউ সাজেশনটা দিব এটা কিন্তু তোমাদের পিডিএফ এ নাই। পিডিএফ এ কিছু বোর্ড কোশ্চেন, কিছু সম্ভাব্য স্পেসিফিক কোশ্চেন দেওয়া আছে, ওইখান থেকে তুমি যে 100% কমন পাবা এই নিশ্চয়তা দেওয়া যায় না। বাট আমি যে আউটলাইনটা এখন দেবো এইটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। সো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, অন্তত প্রথম অংশে সিকিউ এর যেই ধারণাগুলো দিব, কোন সেগমেন্ট থেকে কি থাকতে পারে, কেমন কোশ্চেন, এইটা তোমরা একটু ভালো করে নোট ডাউন করে নিবা। ওকে,
আচ্ছা, এইখানে আরেকটা আলোচনা, গতকালকেও তোমাদেরকে বলেছিলাম যে 10 মিনিট স্কুল তোমাদের একাডেমিক প্রিপারেশনে তোমাদের জন্য বেস্ট এফোর্টটা যেভাবে দিয়েছে, তোমাদের আর্টসের স্টুডেন্টদের জন্য বি ইউনিটের কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে একটা কোর্স অফারিং আছে, যেইখানে তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ বেস্ট ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়তে পারো, এই জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট আছে, তোমাদের জন্য একটা বেস্ট এফোর্ট এখানে দেওয়া হবে। সো তোমরা ওয়েবসাইটে গিয়ে অথবা আমাদের যেই হটলাইন আছে 16910, এইখানে কল করে ভার্সিটি অ্যাডমিশনের যে কোর্সটা আছে, কোর্স ফি কত, অন্যান্য সব ডিটেল চাইলে জেনে নিতে পারো। কারণ অলরেডি তোমাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, ভাইয়া কোন কোচিং সেন্টারে ভর্তি হবো, কি পড়বো, কিভাবে পড়বো। সো সব কিছুর সলভ তোমরা 10 মিনিট স্কুলের এই কোর্সটাতে পেয়ে যাবা। আচ্ছা, এর মধ্যে তোমরা জানাও যে তোমাদের প্রস্তুতি কেমন চলছে, তোমরা অলরেডি দ্বিতীয় পত্রের কতটুকুকে অ্যাডভান্স হলে আমাকে একটু জানাও। দেখো তোমাদের তো নর্মালি 11টা প্রশ্ন হয়, 11টা প্রশ্নের কোথা থেকে কয়টা প্রশ্ন সাধারণত আসে সেই আইডিয়াটা তোমাদেরকে আগে দিয়ে দিই। ওকে, তো দেখো প্রথমত তোমাদের যে দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত 2টা ফুল সেট কোশ্চেন হয়, তৃতীয় অধ্যায় থেকেও একইভাবে 2টা ফুল সেট কোশ্চেন হয়, চতুর্থ অধ্যায় দ্যাট মিনস জনসংখ্যার যে অধ্যায়টা আমরা বলি, এখান থেকেও 2টা ফুল সেট তোমাদের কোশ্চেন হবে। সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতির অধ্যায়, এইটা 2টা বা কোনো কোনো বছরে একটা প্রশ্নও এসে থাকে। অষ্টম অধ্যায় থেকে সাধারণত একটা কোশ্চেন হয়। আর নবম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় যেটা, সেটা হচ্ছে তোমাদের নবম অধ্যায়। এইখান থেকে কিন্তু নর্মালি ফুল 3 সেট কোশ্চেন হয়, 2টা কোশ্চেনও হতে পারে, তবে মানে 3 সেট কোশ্চেন কিন্তু সাধারণত হয়। তো তার মানে এইটা হলো তোমাদের মোটামুটি হিসাব যে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি যে অধ্যায় আছে, এই অধ্যায় থেকে 2টা ফুল সেট কোশ্চেন হবে। এবং আমি তোমাদেরকে যেটা পরামর্শ দিব, ধরো এইগুলোর মধ্যে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় মানে একটু ঝামেলাপূর্ণ অধ্যায়, ঠিক আছে, তোমরা স্টুডেন্টরা যখন পড়তে যাও সিকিউ এর জন্য, তোমাদের সবচেয়ে পড়তে কষ্ট হবে হলো এই যে এই এই তৃতীয় অধ্যায়টা বাংলাদেশের শিল্প, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা এসএস নিয়ে নাও, এইটার একটা এসএস নিয়ে নাও, আমি একটু সরে গেলাম, দেন হচ্ছে তোমরা একটু কমেন্টে লিখে দাও এসএস ডান। হ্যাঁ, তোমরা একটু এসএস নেওয়া হয়ে গেলে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু লিখে দাও যে এসএস ডান। ওকে, ঠিক আছে। এখন যেটা বলছিলাম যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের কৃষি। দেখো অধ্যায় 6টা, সুতরাং 6টা 10টা অধ্যায় হলে তোমাদের জন্য যে পেরেশানি হতো সেটার অর্ধেকেরও কমে গেছে। আমি আসলে চাই না এই জিনিসগুলো মানে বলতে, তারপরেও যেহেতু মানে তোমাদের অনেকের প্রিপারেশন নানান কারণেই মানে ভালো হয় না, সো ওই কারণে বলে দেই, দ্বিতীয় অধ্যায় যেটা বাংলাদেশের কৃষি, এই অধ্যায়টা কিন্তু মোটামুটি সহজ আছে। এইখানে ওই যে বাংলাদেশের তোমার কৃষির পরিবর্তনের যে ধারা,
এইগুলোর ভিতরে কিছু ইনফরমেশন আছে, ধরো মৎস্য সম্পদ, বাংলাদেশের হচ্ছে তোমার বনভূমি, এইগুলার রিলেটেড কিছু ইনফরমেশন আছে। এই ইনফরমেশন ছাড়া খুব বেশি পেরেশানের কিছু নাই। তৃতীয় অধ্যায় যেটা, তৃতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের শিল্প। এই অধ্যায়টা আসলে বেশ পেরেশানির স্টুডেন্টদের জন্য, বিশেষ করে এইখান থেকে যে তোমার হচ্ছে শিল্পনীতি 2010 এবং শিল্পনীতি 2016, এই দুইটা শিল্পনীতিতে যে তোমার হচ্ছে মানে শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে 9 ভাগে ভাগ করা হয়েছে, 16 অনুযায়ী ভাগ করা হয়েছে 12 ভাগে। তো প্রত্যেকটাই দেখো, শিল্পনীতি 10 অনুযায়ী বৃহৎ শিল্পের যেই সংজ্ঞা, শিল্পনীতি 2016 অনুযায়ী কিন্তু সংজ্ঞাটা ভিন্ন। সো এই যে ভিন্নতা আছে, যে তোমার হচ্ছে স্থায়ী সম্পদ এবং মানে কর্মে নিয়োজিত যে শ্রমিক সংখ্যা, এই ডেফিনেশনটা মনে রাখা খুব টাফ। এই অধ্যায় থেকে তোমার উদ্দীপকে কিন্তু ওইটা দেওয়া থাকবে যে ধরো রহিম সাহেব একটা কারখানা দিলেন, এই কারখানার স্থায়ী সম্পদের মূল্য লেটসে 50 কোটি টাকা, আর কর্মে নিয়োজিত শ্রমিক 120 জন। এরপরে তোমাকে গতে বলবে তার আসলে শিল্পের ধরনটা কেমন এবং এটার বৈশিষ্ট্য লিখো। তো এই শিল্পনীতি 10 এবং 16 এটা মনে রাখা অনেক সময় প্যাচ লেগে যায়। সো দ্বিতীয় অধ্যায়টা তোমাদের জন্য একটু কঠিন হতে পারে। তাও দ্বিতীয় অধ্যায়ের যেই মানে শিল্পনীতি বাদেও আর একটা পার্ট আছে, হ্যাঁ, বাংলাদেশের যে তোমার হচ্ছে পোশাক শিল্প, চা শিল্প, আমদানি বিকল্প, আমি বলবো এগুলো একটু গতকালের মতো ডিটেল পুরোটা না বললেও কিছুটা বলবো। আর বাকিটা মানে আগামী মানে আজকে রাত 10টায় যে তোমাদের ডাউট সলভিং ক্লাস মানে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস আছে, ওই জায়গাটাতে আমি আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? গতকালকে যেটা হয়েছে এটা ডিটেল দিতে গিয়ে এমসিকিউ একটু কম হয়ে গেছে, সো আজকে এমসিকিউ এর উপরে একটু বেশি জোর দিব। এখন চতুর্থ অধ্যায়, যেটা চতুর্থ অধ্যায় কিন্তু মোটামুটি সহজ। এইখানে ধরো তোমাদের মানে তোমার ম্যালথাস যে জনসংখ্যা তত্ত্বের যে আলোচনা, ধরো একদম প্রথমে জনসংখ্যার ঘনত্ব, নিট অভিবাসন, হ্যাঁ, স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, এগুলা দেওয়া থাকে। এগুলা থেকে তোমাদের ম্যাথ করতে হয়। তারপরে তোমার হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যার স্তর নির্ণয় করতে হয় অসামঞ্জস্যের পরিমাণ থেকে, হ্যাঁ। তারপরে তোমার এইখানে চতুর্থ অধ্যায় মোটামুটি এইগুলাই, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার কি অবস্থা, কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী, এগুলো একটু ডিটেল আলোচনা করবো আর একটু। জাস্ট এটা কিন্তু মোটামুটি তোমাদের জন্য সহজ, হ্যাঁ। তো এরপরে যদি সপ্তম অধ্যায়ে যাই, মুদ্রাস্ফীতির অধ্যায়, এখানেও ম্যাথ আছে। মুদ্রাস্ফীতির অধ্যায়ে তোমাদের মুদ্রাস্ফীতি নির্ণয় করতে হয়। সো এইগুলো তোমরা পড়ে ফেলো। আমি মানে তোমাদের কি ইন্ডিকেট করার চেষ্টা করছি এটা তো বুঝছো, মানে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এইটা হইলো ডিটেলিং। এরপরেও যদি কেউ বলতে চাও যে ভাইয়া আমার আরো কমায় দেন, আরো মানে একটু কঠিন জিনিস বাদ দিয়ে দেন, তো আমার কাছে মনে হয়েছে যে পুরো দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদের জন্য একটু কঠিন হবে হলো বাংলাদেশের শিল্প। সো ওইটা স্কিপ করলেও তোমরা মোটামুটি 7টা প্রশ্নের আনসার করতে পারবে। বাট আমি আসলে মানে তোমাকে রিস্ক নিতে বলি না, কারণ তোমার এখানে এমসিকিউ আছে, অনেক ব্যাপার স্যাপার আসছে, কোনো কারণে মানে একটু ডিফারেন্ট কোশ্চেন চলেই আসতে পারে, আর একটু উল্টাপাল্টা প্রশ্ন তো হচ্ছে, তাই না? মানে এই ইয়ার সময় একটু প্রশ্ন একটু টাফ হয়। তো যাই হোক, আশা করি তোমরা ভালোই করবা। আমরা এখন একটু ডিটেইলিং এ যাব, হ্যাঁ, আমরা একটু ডিটেইলিং এ যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, এই অধ্যায় থেকে তো দুইটা আসবে। সো দুইটার ধরনটা কেমন হতে পারে এইটা চলো একটু দেখি। প্রথমে বাংলাদেশের কৃষি কাঠামো, হ্যাঁ, কৃষি কাঠামোগুলোর মধ্যে কি আছে? মূলত হচ্ছে খামার, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে খামারের ভাগ, হ্যাঁ, যেমন তোমার হচ্ছে চাষাবাদের প্রকৃতি ও আয়তনের ভিত্তিতে খামারকে 2 ভাগে ভাগ করা হয়েছে, জীবন নির্বাহী খামার আর হলো বাণিজ্যিক খামার। তো এরকম আরো বেশ কিছু খামারের ধরন আছে বিভিন্ন ভাগ থেকে। সো ওইটা তোমরা একটু পড়বা। দেন হচ্ছে কৃষির যে উপখাতগুলো আছে,
কৃষির যে উপখাতগুলো আছে, কৃষির উপখাত কয়টা, মূলত হচ্ছে কৃষির উপখাত কিন্তু 4টা, কোনো কোনো জায়গায় 5টাও দেওয়া আছে। সো ওইগুলো একটু দেখবা। এই এই জায়গাগুলো থেকে তোমাদের এক সেট কোশ্চেন হবে, এই জায়গাগুলো থেকে তোমাদের এক সেট কোশ্চেন হবে। এবং এইটার স্পেসিফিক আরো বলে দিই, মানে প্রত্যেক মানে তোমাদের এক্সামে মোটামুটি সব বোর্ডেই যেটা আসছে সেইটা হলো এই যে কৃষি খামারের যে তোমাদের হচ্ছে চাষাবাদের প্রকৃতি এবং হচ্ছে আয়তন, চাষাবাদের প্রকৃতি এটা কি, একটা হচ্ছে জীবন নির্বাহী খামার, আর একটা হচ্ছে তোমাদের মানে বাণিজ্যিক খামার। এইটা কিন্তু মোটামুটি এইখান থেকে একটা গ মাস্ট। এই যে যে একটা কোশ্চেনের কথা বললাম, এইখান থেকে একটা গ আসবে। কি বলবে, উদ্দীপকে মনে করো একটা জীবন নির্বাহী খামারের নানান রকম বর্ণনা দিয়ে দিবে যে অমক কৃষক, তার বাড়ির পাশে একটা ছোট্ট জমি আছে, পরিবারের সবাই ওখানে কাজ করে, ওখান থেকে সে নিয়ে মানে মানে তার সংসারে ওই ওই কৃষি খামার থেকে বা ওই জমি থেকে যে ফসলটা হয় তার পরিবারের সবাই মানে ওইটা ভোগ করে। গতে বলবে যে উদ্দীপকে কোন ধরনের খামারের ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটি বিশ্লেষণ করো এবং এই ধরনের খামারের সুবিধা ব্যাখ্যা করো। তার মানে তখন তোমাদের কি বলতে হবে, যে জীবন নির্বাহী খামারের সংজ্ঞা দিতে হবে, দিয়ে বলতে হবে উদ্দীপকের এটা জীবন নির্বাহী খামার এবং জীবন নির্বাহী খামারের কি কি ধরনের সুবিধা আছে সেইটা বলতে হবে। অথবা ওইখানে উদ্দীপকে একটা বাণিজ্যিক খামারের বৈশিষ্ট্য দেওয়া থাকতে পারে, সো ওইখানে তোমাদের ওই বাণিজ্যিক খামারের ব্যাখ্যাটা দিতে হবে। এটা তো গেল। আর এরপরে কি, কৃষির যে উপখাত আছে, ঠিক আছে, ধরো শস্য উদ্যান, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, হ্যাঁ, এইগুলার বিভিন্ন ব্যাখ্যা আছে, এইগুলার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এই জিনিসগুলো একটু পড়তে হবে। ঘতে দেখা যাবে এইটা চলে আসবে। আর আমি তোমাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রথম পত্রে যেমন আমি তোমাদের আলাদা করে দিয়েছিলাম যে এই 3টা টপিক থেকে এই একটা প্রশ্ন আসবেই, মানে ওই 3টা টপিকের সাথে ওই কি একই চ্যাপ্টারের বাকি 3টা টপিক। ধরো দ্বিতীয় অধ্যায় আমি তোমাদের বলছি যে উপযোগ থেকে ফুল অ্যাকসেপ্ট কোশ্চেন হবে। আর কি, আর হচ্ছে এইদিকে তোমার আর এক সেট কোশ্চেনের কথা বলছি হচ্ছে ধরো বাজার ভারসাম্য, ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ, হ্যাঁ, এগুলা নির্ণয় করা। তো প্রথম পত্রে উপযোগের সাথে বাজার ভারসাম্য এই দুইটা ব্লেন্ড করার কোনো সুযোগ নাই এবং এই ব্লেন্ড হয়ও না, এই কারণে এত সেগমেন্ট করে আমি আলাদা দিতে পারছি। কিন্তু দ্বিতীয় পত্রের কোশ্চেন, বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করলে তোমরা দেখবা যে গ ঘ কোনটার সাথে কোনটা, এক টপিকের সাথে আর এক টপিকের কানেকশন দিয়ে দেয়। তার মানে একটা চ্যাপ্টারের তোমরা চাইলে যে আমি এইখানে ভাগ করে দিচ্ছি, এই কারণে ভাইয়া বলছে বাংলাদেশের মানে কৃষি কাঠামো আর উপখাত এইখান থেকে একটা আসবে, সো এইখান থেকে আমি একটা পড়ি, আমি কৃষি বিপণন, কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি এই অংশ পড়বো না, হ্যাঁ, মানে ধরে নিলাম দ্বিতীয় অধ্যায়ের। এইটা করলে চলবে না। কারণ কি, এমন কাজ করে দিবে উদ্দীপকে, এটা প্রথম পত্রে হবে না। প্রথম পত্রে আমি যেইভাবে আলাদা আলাদা করে দিচ্ছি ওইটাই, খুব মনোযোগ দিয়ে শোনো। কিন্তু দ্বিতীয় পত্রে কি হবে, দ্বিতীয় পত্রে এইখানে গ ঘ দুইটাই টপিক থেকে নাও আসতে পারে। কি করবে, এইটার মধ্যে ধরো তোমার কৃষি বিপণনের অংশটা ঢুকাই দিছে, এরপরে মানে ধরো বাণিজ্যিক খামারের একটা গল্প বলতেছে যে এরকম এরকম আছে এবং তার বাড়ি থেকে বাজারে কৃষি পণ্য নিয়ে যেতে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়, কারণ কি রাস্তা ভালো না। এই যে দেখো রাস্তা যোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু কৃষি বিপণনের অংশ হয়ে গেল। ঘতে বলবে যে তাইলে তোমার হচ্ছে ওই ওই যে রাস্তা দিয়ে যে নিয়ে যেতে পারছে না, এইটা আসলে যেই সমস্যাকে মানে নির্দেশ করে, এই ধরনের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার কি কি উদ্যোগ নিছে। তার মানে কৃষি বিপণনের যে সমস্যা, এইটার জন্য আসলে বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ নিছে, এইটার তোমার কিন্তু বর্ণনাটা লিখতে হবে। তার মানে তুমি যদি একটা চ্যাপ্টার পড়ো তাইলে ওই চ্যাপ্টার ফুল পড়তে হবে। দ্যাট মিনস এই যে তোমাকে দ্বিতীয় অধ্যায়ের 2টা প্রশ্ন আমি কিছুটা সেগমেন্টেশন তোমাকে করে দেবো, কিন্তু দ্বিতীয় অধ্যায় পড়লে কমপ্লিট দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, স্পেসিফিক টপিক পড়ার সুযোগ নাই। কারণ 2টা কোশ্চেন হবে সত্য, কিন্তু আমি কিছুটা টপিক আলাদা করে দিব তোমাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু এটা কিন্তু ব্লেন্ড হয়ে কোশ্চেন হতে পারে, তখন আমাকে দোষ দিও না, ঠিক আছে? এটা আমি আগেই তোমাদেরকে বলে দিচ্ছি। সো যেই অধ্যায় পড়বা ফুল পড়তে হবে, এবং ফুল পড়লে যেটা সুবিধা, তুমি দ্বিতীয় অধ্যায় সব টপিকগুলো পড়লে ব্লেন্ড করে কোশ্চেন আসুক, কিন্তু তুমি তো ফুল 2 সেট কোশ্চেন কমন পেয়েই যাচ্ছ। হ্যাঁ, তো এই অংশ থেকে গেল একটা। এরপরে আসো আর একটা
আরেকটা অংশ কি, ওই যে কৃষি বিপণন, তারপরে কৃষি ঋণ। হ্যাঁ, কৃষি ঋণ, তারপরে হচ্ছে তোমার কৃষি যে প্রযুক্তি আছে। হ্যাঁ, এই অংশ থেকে একটা আসবে। এর মধ্যে ধরো কৃষি ঋণের মধ্যে সবচেয়ে পপুলার যেটা, সেটা হলো প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক ঋণ। হ্যাঁ, অপ্রাতিষ্ঠানিক ঋণ মানে কৃষি ঋণের তোমার কি হবে, কৃষি ঋণটা বেশিরভাগ গতে আসে। গতে উপরে তোমার একটা উদ্দীপকে বর্ণনা দিয়ে দিবে, বলবে উদ্দীপকের যে ধরনের কৃষি ঋণের কথা বলা হয়েছে সেটি ব্যাখ্যা করো, সেটা কেমন। তো সেটা কি প্রাতিষ্ঠানিক ঋণ নাকি অপ্রাতিষ্ঠানিক ঋণ, সেটা তোমার ব্যাখ্যা দিতে হবে। আর কৃষি বিপণনে কি আসে, সেটা হচ্ছে কৃষি বিপণন উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেই জিনিসগুলো তোমাদের ঘতে চলে আসে। আর কৃষি প্রযুক্তি, এইটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কৃষি প্রযুক্তির মধ্যে পারমাণবিক কৃষি প্রযুক্তি আছে, জৈব কৃষি প্রযুক্তি। জৈব কৃষি প্রযুক্তিটা আবার বেশি ইম্পর্টেন্ট। সো জৈব কৃষি প্রযুক্তি কি, এইটার সুবিধা অসুবিধা, এইটার বর্ণনা যা আছে ইন ডিটেইল পড়বো। আর আমি আগে থেকেই বলে দিলাম, এই যে টপিকগুলো দিছি, এই দুইটা মিলায়া এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসবে, কিন্তু এই প্রশ্ন কিন্তু ব্লেন্ড হবে। তুমি শুধুমাত্র কৃষি বিপণন, কৃষি ঋণ, প্রযুক্তি, এই মানে কৃষি প্রযুক্তি তিনটা পড়ে গেলা যে ভাইয়া তো বলছে, তাইলে এখান থেকে এক সেট আসবে। প্রথম পত্রে যেইটা বলছে সেইটাই হবে, উপযোগের সাথে বাজার ভারসাম্যের ব্লেন্ড হবে না। বা ধরো ওইখানে তোমাদের যেটা বলে দিছি যে ধরো তোমাদের ওখানে চাহিদা সমীকরণ বা হচ্ছে তোমার চাহিদার স্থিতিস্থাপকতা, এইটার সাথে বাজার ভারসাম্যের সাধারণত ব্লেন্ড হয় না, কিন্তু এইখানে কিন্তু ব্লেন্ডটা হবে, কারণ একটু ইলাবোরেটিভ তো। আর তোমরা যেটা করবা, এইগুলার প্রত্যেকটার মিনিমাম 5 থেকে 6টা মানে পয়েন্ট কিন্তু লিখে আসতে হবে। এই জন্য সেফ হইলো তোমরা 7টা পড়ো, ভুলে গিয়ে মোটামুটি 5টা মনে থাকলেই হয়েছে। তো এরপরে আসো দ্বিতীয় অধ্যায় তো গেল। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের আর একটা জিনিস তোমাদের বলে দেই, দ্বিতীয় অধ্যায়ে আরেক ধরনের কোশ্চেন হয়, সেটা হচ্ছে গ্রাফ, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রাফ অঙ্কন। সেটা কেমন, ধরো ব্যাপারটা এরকম, তোমার উদ্দীপক থাকবে ধরো এইরকম, ধরো একটা উদ্দীপক দিয়ে দিল বছর, আর এটা হলো খাদ্যশস্য, ধরো খাদ্যশস্য উৎপাদন, এখানে দেওয়া আছে ধরো 1980, 81। হ্যাঁ, এইটা কিন্তু ওই যে তোমার মানে চট্টগ্রাম বোর্ড, হ্যাঁ 22-এর একটা প্রশ্ন আমি তোমাদের দেখাই দিচ্ছি, এই ধরনের একটা কোশ্চেন থাকে। সো এইটা তোমরা একটু ক্লিয়ারিফাই হয়ে থাকো। আর এইখানে ধরো তোমার 1.5, এটা হচ্ছে মেট্রিক টন, তারপরে 2.65, ধরো 4.21। এইটা গতে কি আসবে জানো, গতে বলবে ধরো এইটা দিয়ে গতে তোমাকে বলবে যে হচ্ছে ইয়া করো, গ্রাফে বা বার গ্রাফে প্রকাশ করো। সো এটা বার গ্রাফে প্রকাশ করতে পারবে না তোমরা। আচ্ছা, গ্রাফ কি পেন্সিল দিয়ে আর্ট করতে হবে? হ্যাঁ, পেন্সিল দিয়ে দেওয়াটাই বেটার, কলম দিয়ে দিলে এখানে কিন্তু একটু ঝামেলা আছে। আর এইটার জন্য কিন্তু ইয়া লাগবে না।
তো তোমাদের যেটা হবে মানে এটা গ্রাফ পেপারে আঁকতে হবে না, কিন্তু একটু মানে কেমন, ধরো এই পাশে ধরো দিলা বছর বছর, আর এই পাশে দিলা খাদ্যশস্য, খাদ্যশস্য উৎপাদন। তো এইখানে একটু চেষ্টা করবা সমান দূরত্ব বজায় রাখতে, এবং যেই চওড়াটা দিবা হ্যাঁ সেটা একটু সমান করতে। এটা স্কেল ধরে করলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। তো এইখানে এইটার মানে মোটামুটি চোখের আন্দাজে যতটুকু আসে ওইটা রাখলেই চলবে। ধরো ওইখানে কত ছিল, 1980-81। তারপরে ছিল 2004-05, আর এটা হলো 18-19। সো আর এই দিকে যেইটা করবা দেখো তো এইদিকে কেমন আছে ব্যাপারটা, দূরত্বটা 1 থেকে 4 পর্যন্ত, এবং এখানে কিন্তু দশমাংশ আছে। তার মানে এই যে দশমিকের অংশগুলো বসাতে হলে কিন্তু তোমার একদম একটু একটু দূরত্ব লাগবে। মানে যদি হিজিবিজি হয়ে যায় তাহলে মুশকিল। মানে ধরো এই যে দূরত্বটা, এইটা ধরো এইখানে দিলা 1, 2টা একটু দূরে দাও, 3 একটু দূরে, 4 আর একটু দূরে, তাহলে যেটা হবে এই যে 1, 2, 3, 4। তো এইগুলোর আবার একটু মিড পয়েন্ট তোমরা চাইলে নিজের সুবিধার জন্য করে নিতে পারো। এখন দেখো 1901 মানে 80-81-তে ছিল কত, 1.5। তো তাহলে 1.5 তো এই অবধি, তাহলে তুমি যাও 1.5। এগুলা তোমরা চাইলে এরকম ভরাট করে দিতে পারো এক একটা এক রকম ভাবে, একটু সমস্যা না। 2.65, তো 2.65, 2.5 তার মানে মোটামুটি এই জায়গায়। তো তাইলে এইটার হাইট কত কেমন হইতে পারে, একটু কম বেশি হলে সমস্যা নাই, ঠিক আছে। এরপর কত, 4.21। ও আচ্ছা, এইখানে তাহলে তোমার 5 পর্যন্ত যেতে হবে আর একটু, যাক ওইটা তোমরা বুঝবা, ঠিক আছে। এই তো গেল। তো দ্যাটস ইট। এইটা বিভিন্ন ভাবে আসে, এটা যেমন কৃষি খামারের ক্ষেত্রে আসে, মানে কৃষির ক্ষেত্রে আসে, এটা কিন্তু শিল্পেও আসে। সো গ্রাফ তোমরা আঁকতে পারবে না, খুবই সহজ। হ্যাঁ, এক পাশে বছর দিয়ে দিবা, অন্য পাশে যে খাদ্য উৎপাদনের কথা বলছে বা শিল্প উৎপাদনের কথা বলছে সেইটা তোমরা দিয়ে দিবা। সো গ্রাফ তো পারবা নাকি? এই তোমাদের কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের গতে প্রায়ই গ্রাফ আসবে। সো বি কেয়ারফুল, এবং খুবই সহজ, খুবই সহজ। গ্রাফ আসলে তোমরা খুশি হবা আশা করি আমি, কারণ গ্রাফের 3-এর মধ্যে 3 পাবা এবং খুবই সহজ, একদম একটা ফাঁকিবাজি পড়া মানে এই কোশ্চেনটা যদি আসে। ওকে, তো তাহলে দ্বিতীয় অধ্যায় মোটামুটি শেষ। এবার আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে তোমাদের বাংলাদেশের শিল্প, বাংলাদেশের শিল্প এই জায়গাটাতে তোমাদের মূল যেইটা ঘটনা সেটা হচ্ছে দুইটা শিল্পনীতি মুখস্থ করা। আমি কিন্তু এটা ডিসকারেজ করতেছি না, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু তৃতীয় অধ্যায় পড়তে হবে, এবং তৃতীয় অধ্যায়ে কিন্তু মার্কস ভালো পাওয়া যাবে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়ের চেয়ে তৃতীয় অধ্যায়ে কম্পারেটিভলি মার্কস ভালো পাওয়া যাবে। এখান থেকে দুইটা কোশ্চেন আসবে। সো এইখানে তোমাদের যেটা পড়তে হবে, শিল্পনীতি 2010 এবং শিল্পনীতি 2016। তো দেখো শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করছে, 9 ভাগে। আর এইটা কি, 12 ভাগে। সো এইটা তোমরা যেটা করবা, মানে এই যে শিল্পনীতি 9 এবং শিল্পনীতি 10 এবং 16 অনুযায়ী ধরো বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন তোমরা জানো যে স্থায়ী সম্পদ এত, আর হচ্ছে তোমার কর্মে নিয়োজিত শ্রমিকের সংখ্যা, এইটার উপরেই মূলত ডেফিনেশনটা দেওয়া হয়েছে। তো এগুলোর আবার কোনো কোনোটার কিন্তু মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, এগুলোর কিন্তু আবার শিল্প খাত, সেবা খাত এরকম দেওয়া আছে। সো ওই জিনিসগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা। আর যেটা করবা এটা পড়ার জন্য তোমাদের যেটা টিপস সেটা হলো এরকম একটা ছক বানাবা।
এরকম একটা ছক বানাবা, এরপর কি ধরো এটা বৃহৎ শিল্প, এটা কিন্তু খুব কাজের টিপস, সবাই একটু এটা ভালো করে তুলে নিও, ঠিক আছে? এইভাবে করে তোমাদের যে 12টা আইটেম আছে, বৃহৎ শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প, হ্যাঁ, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, এইগুলা সব তোমরা লিখবা। লেখার পর সংজ্ঞাগুলা এখানে ধরো বৃহৎ শিল্প, শিল্পনীতি 2010 অনুযায়ী এইখানে যে স্থায়ী সম্পদের কথা বলা হয়েছে আর হচ্ছে কর্মনিয়োজিত শ্রমিকের সংখ্যা, এইখানে সেটা লিখলা। এইখানেও তুমি লিখলা। তাহলে যেটা হবে, শিল্পনীতি 10-এর সংজ্ঞা বৃহৎ শিল্পের বা শিল্পনীতি 2016 অনুযায়ী বা 10 অনুযায়ী মাঝারি শিল্পের যে সংজ্ঞা, এটার যে পার্থক্য আছে স্থায়ী সম্পদ এবং কর্মে নিয়োজিত শ্রমিকের সংখ্যা, এটাতে কিন্তু তোমরা পেরে যাবা। আর এইটা যদি এইরকম একটা ছক করে যদি মোটামুটি মাথায় নিয়ে ফেলতে পারো, তাহলে তোমরা 3 থেকে 4 মার্কসের এমসিকিউ এবং একটা ফুল অ্যাকসেপ্ট কোশ্চেনের জন্য তোমরা কিন্তু রেডি হয়ে যাবা। সো তোমরা যেটা করবা, আচ্ছা তোমাদের একটা আমি কাজ দেই, ঠিক আছে? আজকে ক্লাস শেষ হবে ধরো মোটামুটি 6:30টার দিকে, আর রাত 10:30টায় আমি তোমাদেরকে ওই কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস নেব। রাত 10:30টার মধ্যে তোমরা যারা যারা ক্লাসে আসছো, আমি দেখবো কে কতটুকু অ্যাটেন্টিভ পড়াশোনা নিয়ে। এই যে শিল্পনীতি 10 এবং 16 অনুযায়ী আমি যে ছক করতে বললাম, হ্যাঁ, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, এইগুলার কিন্তু আবার শিল্প খাত আর সেবা খাত, ম্যানুফ্যাকচারিং খাত আর সেবা খাত আছে। সো এইগুলার কিন্তু আবার একটু 2টা করে সেগমেন্ট বাড়বে এইগুলার মধ্যে। এইখানে কিন্তু আবার ছকটা একটু আলাদা হবে। ধরো এইটা তুমি করলা সেবা, আর একটা করলা ম্যানুফ্যাকচারিং, করে এইখানে সেবা খাতের জন্য যেই যেই সংজ্ঞা আছে সেটা দিলা। 16 অনুযায়ী সেবা আর ম্যানুফ্যাকচারিং খাতের জন্য যেটা আছে সেটা তোমরা দিলা। দিয়ে এরকম একটা ছক করে আজকে আমার ক্লাসের আগে রাত 10:30টার আগেই তোমরা এইচএসসি স্টার স্টুডেন্টস যে মানে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস যে গ্রুপ আছে সেখানে ছবিটা আপলোড করবা, ঠিক আছে? যেইগুলার যে এরকম সেবা আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং আছে, সেইগুলোর জন্য আবার এরকম মাঝে একটা করে দাগ টেনে দিও। দাগ টেনে দিয়ে সেবা খাতের যে সংজ্ঞা আছে সেটা লিখলা, যে স্থায়ী সম্পদ, শ্রমিকের সংখ্যা। 16 অনুযায়ী আবার শ্রমিকের সংখ্যা এবং হচ্ছে স্থায়ী সম্পদ সেটা লিখলা। লিখে এরকম 12টার জন্যই 1 পেজে বা 2 পেজে একটা ছক বানাবা। কিভাবে করবা এটা কি বুঝছো? আচ্ছা, শিল্পনীতি 2022-এর কথা বলছো, শিল্পনীতি 22টা কিন্তু 2016-র মতোই, একদম একই, পার্থক্য তেমন নাই। সো শিল্পনীতি 22 নিয়ে তোমাদের খুব বেশি টেনশন নাই, 10 আর 16 পড়লেই চলবে। এই তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা কি বুঝছো যে এই ছকটা কেমনে করবা। সবাই করবা প্লিজ, কারণ আমি তোমাদের একটা জিনিস কথা দিচ্ছি, তোমরা যদি এই ছকটা বানায় ফেলো, তোমাদের এই পড়ার মোটামুটি 50% কষ্ট কমে যাবে। এই ছকটা একবার বানায় ফেলে তোমরা যদি 3 বার রিডিং পড়ো, তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। বিলিভ ইট অর নট, এটা আমার ক্ষেত্রে হয়েছিল। সো মানে এই ছকটা করতে গেলেই তোমার যেটুকু ব্রেন স্টর্মিং করা লাগবে তাতে অনেকটা মেমোরাইজ হয়ে যাবে। তো আমাকে জানাও ছকটা কিভাবে করবে, এটা বুঝছো কিনা। শিল্পনীতি 2016 আর 22 একই মোটামুটি, সো ওইখানে ডেফিনেশন নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, স্বর্ণা বলছো যে বোঝো নাই, মানে কি বোঝো নাই আমি তো বুঝলাম না। আমি আবার বলি, মানে তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, এর মধ্যে একটা প্রশ্নর এটা মাস্ট থাকবে। উপরে বর্ণনা দেওয়া আছে যে রহিম সাহেব একটা কোম্পানি শুরু করলেন, সেখানে তার স্থায়ী সম্পদের পরিমাণ হচ্ছে 50 কোটি টাকা, আর কর্মে নিয়োজিত আছে হচ্ছে 120 জন শ্রমিক। গতে বলবে যে শিল্পনীতি 2016 অনুযায়ী এইটা কোন ধরনের শিল্প, তখন তোমাকে ওই ডেফিনেশন অনুযায়ী বুঝতে হবে। আচ্ছা, শিল্পনীতি 10 অনুযায়ী 50 কোটি টাকা এবং 120 জন শ্রমিক হলে এটা কি মাঝারি শিল্প নাকি এটা ক্ষুদ্র শিল্প?
সো ওই অনুযায়ী তোমাকে সংজ্ঞাটা লিখতে হবে, অথবা এমসিকিউতে কিন্তু এরকম আসবে যে এতজন শ্রমিক আছে, এত টাকা আছে, এটা কোন ধরনের শিল্প। সো এইটার জন্য তোমাদের এরকম একটা ছক বানাতে হবে। এইখানে শিল্পনীতি 10 লিখবে, এখানে 16, এইখানে বৃহৎ শিল্প, মাঝারি কুটির শিল্প পুরোটা লিখবা। লেখার পর এইখানে স্থায়ী সম্পদ, শ্রমিক সংখ্যা, স্থায়ী সম্পদ, শ্রমিক সংখ্যা, আর মাঝে যে দেখো একটা কালো দাগ দিয়ে দিতে বলছি, এইটা হচ্ছে প্রত্যেকটা বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, এই জায়গাগুলোর কিন্তু আবার সেবা খাত আছে, ম্যানুফ্যাকচারিং খাত আছে। এই জন্য এইখানে আর একটা করে তোমরা জাস্ট দাগ টেনে, একটা অংশে হচ্ছে এরকম সেবা খাত, একটা ম্যানুফ্যাকচারিং খাত, একটা সেবা খাত, ম্যানুফ্যাকচারিং খাত, হেড টু হেড একদম কম্প্যারিজনটা হবে। ঠিক আছে, এখন আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, একজন বলছো ভাই পোস্ট অ্যাপ্রুভ হয় না। পোস্ট আমি আজকে অ্যাপ্রুভ করার ব্যবস্থা করব। সো তোমরা হচ্ছে এই এই ছকটা রেডি করবা। ছকটা রেডি করে আমাকে আজকে ক্লাসে 10:30টার আগেই এইটা দিয়ে দিবা। তো তাহলে গেল, এইটা থেকে মনে করো মোটামুটি একটা অংশ আসবে। এরপরে হচ্ছে আর একটা যেইটা অংশ, সেটা হচ্ছে চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প, তারপরে হচ্ছে তোমার আমদানি বিকল্প শিল্প, সরকারি সরকারি বেসরকারি অংশীদারিত্ব মিনস এই যে পিপিপি, যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। হ্যাঁ, আর মোটামুটি পাট শিল্প, চা শিল্প থেকে খুব বেশি কোশ্চেন হয় না, এই অংশ থেকে একটা। এখন আমি আবারও বলি, ঠিক আছে, এই যে বলছি যে এই অংশ থেকে তোমার একটা কোশ্চেন হবে। হ্যাঁ, এই অংশ থেকে একটা কোশ্চেন হবে, আর এই অংশ থেকে আর একটা কোশ্চেন। কিন্তু এইখানে কিন্তু তুমি মনে করলা যে শুধুমাত্র আমি ওই অংশ কঠিন, তাইলে এখানে চা শিল্প, তৈরি পোশাক শিল্প, আমদানি বিকল্প শিল্প, এইগুলার হচ্ছে কোনটার কি সুবিধা অসুবিধা, নতুন কি উদ্যোগ নিতে হয়, এই ডিটেইলিংটা পড়ে গেলাম। ধরো আমদানি বিকল্প শিল্পের কি কি সুবিধা আছে বা অসুবিধা আছে, তারপরে তৈরি পোশাক শিল্পের বর্তমানে কি সুবিধা অসুবিধা আছে, এগুলো তো বেশিরভাগই সুবিধা অসুবিধা পড়া, তো এইগুলা পড়ে গেলাম। কিন্তু এইটা পড়লে ফুল অ্যাকসেপ্ট তোমরা কমন নাও পেতে পারো। ঠিক আছে, তো এইটা থেকে তোমরা পুরো একটা সেট নাও কমন পেতে পারো। কি হতে পারে, এই যে এই অংশটা গতে ঢুকাই দিতে পারে। এই কারণে তোমাদের কিন্তু এখানে আলাদা করে একটা চ্যাপ্টারের একটা অংশ পড়ে গেলাম আর একটা পড়লাম না, একটু কঠিন লাগে, এটা এটা করা যাবে না। দুইটা ব্লেন্ড হলে তখন দেখবে যে একটা প্রশ্ন ফুল কমন পাও নাই, গ কমন পাইছো, ঘ পাও নাই, ঘ পাইছো, গ পাও নাই। হ্যাঁ, সো এটা কিন্তু পুরাটা পড়তে হবে। আচ্ছা, একটু কমেন্টে জানাও তো তোমরা কি বুঝতে পারতেছো সাজেশনগুলো কিভাবে দিচ্ছি। তোমরা পাশে তোমরা খাতা কলম নিয়ে বসো, আর হচ্ছে পাশে মূল বইটা রাখো, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে তোমরা পড়াশোনা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। এইখান থেকেও তোমাদের মোটামুটি যেমনটা বলছি যে এইখান থেকে তোমাদের দুইটা ফুল সেট কোশ্চেন কমন থাকবে। তো এইখানের জন্য তোমাদের জনসংখ্যার ঘনত্ব, তারপরে হচ্ছে স্থূল জন্মহার,
নিট অভিবাসন এইগুলো নির্ণয় করতে হবে, জনসংখ্যার ঘনত্ব, স্থূল জন্মহার, মৃত্যুহার, নিট অভিবাসন নির্ণয়। এরপরে হচ্ছে জনসংখ্যা তথ্য, দ্যাট মিনস কাম্য জনসংখ্যা আর হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা। হ্যাঁ, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ঠিক আছে, তো এইখান আর হচ্ছে জনসংখ্যার নির্ধারক। এইগুলা থেকে তোমাদের এক সেট কোশ্চেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তো এখানে কেমন হবে, ধরো ওই যে জনসংখ্যার ঘনত্ব, এইটা নির্ণয়ের জন্য যা যা এলিমেন্ট দেয়া থাকা দরকার দেয়া থাকবে, স্থূল মৃত্যুহার, নিট অভিবাসন, এইগুলা জাস্ট নির্ণয় করা দেখবা। এটা তোমরা দেখবা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে তোমাদের আসে, তো তোমাদের গাইড বই থেকে থাকলে বা টেস্ট পেপার থেকে থাকলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এইগুলো আসছে। তো নর্মালি গতে এইটা আসে। আর মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাম্য জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এই দুইটা যদি ভালো করে পড়ো তাইলে আরো স্পেসিফিক্যালি বলা যায় একটা সেট প্রশ্ন কমন পাবাই। কারণ তোমাদের এইখানে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব থেকে কোশ্চেন অবধারিত আসবেই। কি হবে, তোমার কাম্য জনসংখ্যা তত্ত্ব নির্ণয় করতে বলতে পারে। কাম্য জনসংখ্যা নির্ণয় করতে বলতে পারে যে এখানে কাম্য জনসংখ্যা কত। এরপরে আবার কি কাম্য জনসংখ্যা তত্ত্বের অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার বর্তমান অবস্থা কি, জনসংখ্যা কি অধিক নাকি স্বল্প জনসংখ্যা, এটার ব্যাখ্যা চাইতে পারে। তারপরে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব তো দেওয়াই লাগবে। এটার পাশাপাশি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের যে সমালোচনা আছে সেইটা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার কি অবস্থা, এই প্রত্যেক আমি যেগুলো বলতেছি এগুলো একটু লিখে নিও। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব পড়তে গেলে ডেফিনেটলি এটার সমালোচনা পড়তে হবে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার কি অবস্থা, এটা তো পড়তেই হবে। সো ওইগুলা একটু ভালো করে পড়বা। জনসংখ্যার কিছু নির্ধারক আছে, জলবায়ু, তারপরে তোমার হচ্ছে আশপাশে এটা শহরাঞ্চল কিনা, হ্যাঁ এরকম ভৌগোলিক অবস্থান, নানানগুলা এরকম জনসংখ্যার নির্ধারক আছে। সো এইটা মোটামুটি অনেকগুলো আছে, 5-6টা পড়লেই মোর দেন এনাফ। এইখান থেকে তোমরা এক সেট কমন পেয়ে যাবা। এর বাইরে আর এক সেট কোশ্চেন যেখান থেকে হবে, শোনো এটা কিন্তু এই যে ব্লেন্ড হইতে পারে, সুতরাং যেই চ্যাপ্টার পড়বা এটা কিন্তু পুরোটা পড়তে হবে। তাও আমি একটু সেগমেন্টাইজ করে দিচ্ছি, মানে আমি যেটা করতেছি নর্মালি এরকম হয়, আবার ব্লেন্ড করেও কোশ্চেন আসে, ব্লেন্ড করে অনেক সেট আসে এরকম না, কিন্তু 2-3 সেট ব্লেন্ড হয়। এই জন্য রিস্কটা কেউ নিও না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে তোমার মানব সম্পদ উন্নয়ন, তারপরে হচ্ছে তোমার আত্মকর্মসংস্থান। এইখান থেকে তোমার মোটামুটি এক সেট কোশ্চেন আসবে। হ্যাঁ, এখান থেকে এক সেট আসবে। তো মানব সম্পদ উন্নয়নে সরকারের বর্তমানে কি কি ভূমিকা আছে, সরকারের কি কি পদক্ষেপ আছে, এই জিনিসগুলো তোমরা পড়বা। তারপর আত্মকর্মসংস্থানে যেমন তোমার হচ্ছে কর্মসংস্থানে তোমার সৃষ্টিতে করণীয়, তারপর একজন আত্মকর্মীর যেই মানে তোমার যে আত্মকর্মীর যে 10টা গুণাবলী আছে, ঠিক আছে, এইটা পড়বা। আত্মকর্মসংস্থান আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পদক্ষেপ সমূহ, এইটা একটু ভালো করে পড়বা। তো এইগুলা পড়লে মোটামুটি এক সেট কমন পাবা, কিন্তু এইখানে ফুল এক সেট কিন্তু পাবা না। এইটার সাথে অনেক সময় তুমি দেখবা যে কাম্য জনসংখ্যা তত্ত্বের ম্যাথ অথবা নিট অভিবাসনের ম্যাথ,
এই যে আগের যেটা দেখালাম সেইটা কিন্তু ব্লেন্ড করে দিয়ে দিতে পারে। সো এই জায়গায় তোমরা একটু সাবধান থাকবা। তোলা হয়েছে এগুলা? একটু হলে কমেন্টে জানাও। এই এক একজন কাম্য জনসংখ্যা তত্ত্ব, তারপর কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়, বিশাল বিশাল ডেফিনেশন লিখতেছে। এত টাইপ করার সময় পাও কোথায় বলো তো তোমরা? নাকি চ্যাট জিপিটি থেকে মেরে মেরে দিয়ে দিচ্ছ? এবার আসো তাইলে আমরা সপ্তম অধ্যায়ে চলে যাই, ঠিক আছে? তো সপ্তম অধ্যায়টা কি? সপ্তম অধ্যায় এখান থেকে তোমার মোটামুটি 2টা বা 1টা কোশ্চেন এখান থেকে কিন্তু হবে। তো সপ্তম অধ্যায় হলো, আমি একদম ঢালাওভাবে যেই জিনিসগুলো লাগে এখানে আর আলাদা করে সেগমেন্টাইজ করতেছি না, সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে 2টা বা 1টি আসবে, তাই তো? তো এইখানে মূলত মুদ্রাস্ফীতি নির্ণয়, প্রসারিত দৃষ্টিকোণ থেকে মুদ্রাস্ফীতির কারণ। প্রসারিত দৃষ্টিকোণ থেকে কি কি? চাহিদাজনিত আর হচ্ছে ব্যয়জনিত। ঠিক আছে, এই 2টা মূলত পড়তে হবে। তারপরে মুদ্রাস্ফীতির কারণ, বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব। হ্যাঁ, তো এইটুকু লিখছো? এইটুকু লেখা হলে বলো কি কি থাকবে মুদ্রায়, মানে কি কি পড়তে হবে এখান থেকে। সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নির্ণয়। মুদ্রাস্ফীতি নির্ণয়ের কিন্তু 2টা মেথড আছে, সিপিআই একটা, আর হচ্ছে এটা আমি দেখাবো, আর হচ্ছে দাম স্তর। এই 2টা পদ্ধতি আছে। এরপরে কি মুদ্রাস্ফীতির কারণ কিন্তু বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তো প্রসারিত দৃষ্টিকোণ থেকে মুদ্রাস্ফীতির কারণ 2টা, একটা হচ্ছে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি
আর একটা হচ্ছে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। তো চাহিদাজনিত মুদ্রাস্ফীতি আর ব্যয়জনিত মুদ্রাস্ফীতির চিত্র দিয়ে কিন্তু মানে হ্যাঁ একজন লিখছো যে আমার লেখা খারাপ, আসলে অনেক লেখা খারাপ এবং মানে এই ডিজিটাল স্ক্রিনে আরো বেশি খারাপ হয়। তোমরা এই জন্য আমি মুখে বলে দিচ্ছি, একটু কষ্ট হবে তোমাদের। প্রসারিত দৃষ্টিকোণ থেকে মুদ্রাস্ফীতি আর হচ্ছে মানে ওই চাহিদা আর ব্যয়জনিত মুদ্রাস্ফীতি একটু পড়বা। বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব এবং মুদ্রাস্ফীতির যে সাধারণ কারণগুলো আছে সেগুলা পড়বা। তোলা হয়েছে? আচ্ছা, এইটার সাথে সাথে আরেকটা জিনিস যেতে লাগবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। ঠিক আছে, এই চ্যাপ্টারেরই কিন্তু। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ সমূহ কি কি আছে? আর্থিক নীতি, আর হচ্ছে তোমার রাজস্ব নীতি। সো এই দুইটা ভালো করে পড়তে হবে। তো এই টপিকগুলো তোমরা একসাথে পড়বে, এই টপিকগুলোর কিন্তু মানে মিক্স করে কোশ্চেন হয় এই অধ্যায়ে, মানে ব্লেন্ড করে কোশ্চেন মাস্ট হবে। তো তাইলে এইখানে যেগুলো ছিল আর এই যে এই পাশে। তো এখন আসো যে মুদ্রাস্ফীতি নির্ণয়ে তো তোমরা দুইটা পদ্ধতি, মানে এই আলোচনাগুলো ডিটেইলিং যেটা সেটা আমি বলছি যে তোমাদের জন্য। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু মনে করাই দেই, সেটা হচ্ছে এই লাইভের কমেন্ট মানে তোমার ডেসক্রিপশন, এই লাইভের যে ডেসক্রিপশন আছে সিমোড চাপলে তোমরা একটা ফাইল পাবা, ডক ফাইল। এইটা যদি পূরণ করো তাহলে যেই তোমাদের জন্য একটা পিডিএফ সাজেশন রেডি করা হয়েছে ওইটা তোমরা মেইলে পেয়ে যাবা। আর আজকে ঠিক রাত 10:30টার সময় তোমাদের জুম সেশনে আমি হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস নিব। সেই জায়গাটাতে এই যে সাজেশন দিলাম বিভিন্ন টপিকের, সেই টপিকের যেই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল বা যেগুলো তোমাদের সমস্যা সেগুলো দেখাই দিব। এবং মোর স্পেসিফিক্যালি বলতে গেলে আজকে রাত 10:30টায় তোমাদের চতুর্থ অধ্যায় জনসংখ্যার যে অধ্যায়টা আছে আর মুদ্রাস্ফীতির যে অধ্যায়টা আছে, এই দুইটাতেই তো গ্রাফ আর ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি। এই দুইটা আমি তোমাদের আজকে রাতে ইনশাল্লাহ ইন ডিটেইল পড়ানোর চেষ্টা করব। সো সবাই ওই ক্লাসটাতে যুক্ত হওয়ার বুদ্ধিটা কি, সেটা হচ্ছে HSC 25 স্টার স্টুডেন্টস নামে যে তোমাদের গ্রুপটা আছে 10 মিনিট স্কুলের, ওই গ্রুপে আমি তোমাদের হচ্ছে জুম লিঙ্ক ঠিক রাত ধরো 10:15-তে বা 10:20-এ আমি তোমাদের ওই লিঙ্কটা পোস্ট করে দিব। অথবা আমি যে আজকে লাইভে আসবো 4টায়, এইটার যে অ্যানাউন্সমেন্ট পোস্ট ছিল ওইখানেও আমি পিন কমেন্টে দিয়ে দিব লিঙ্কটা। সো তোমরা ওখানে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, এখানে তো আমি তোমাদের একটু ধরায় দেই যে মুদ্রাস্ফীতি নির্ণয়ের একটা হচ্ছে কি দাম স্তর পদ্ধতি। একটা হচ্ছে দাম স্তর দেওয়া থাকে কি বর্তমান বছরের দাম স্তর, আর কি দেওয়া থাকে ভিত্তি বছরের দাম স্তর। এই দুইটা দেওয়া থাকবে। এইটার উপর ভিত্তি করে ভিত্তি বছরের দাম স্তর আর বর্তমান বছরের দাম স্তর দেওয়া থাকবে, সেটার উপর ভিত্তি করে তোমাকে বলবে যে মুদ্রাস্ফীতি নির্ণয় করো। তো ভিত্তি বছরটা কি? ভিত্তি বছর হলো যেই বছরের সাথে আমি তুলনা করে বর্তমান সময়ের দাম স্তরটা নির্ণয় করব। তো এইটার সংজ্ঞা কি? তাহলে কি করবা? বর্তমান স্তর মাইনাস ভিত্তি বছরের দাম স্তর ডিভাইডেড বাই
ভিত্তি বছরের দাম স্তর গুণন 100, গুণন 100 কিন্তু দিতে হবে, কারণ মুদ্রাস্ফীতি কিন্তু যেটাই আসুক রেজাল্টটা পার্সেন্টেজে আসবে, এই জন্য অবশ্যই মানে 100 কিন্তু গুণ দিতে হবে। বর্তমান বছরের দাম স্তর মাইনাস ভিত্তি বছরের দাম স্তর ডিভাইডেড বাই ভিত্তি বছরের দাম স্তর গুণন 100, এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে এই যে দাম স্তর যদি দেওয়া থাকে তাইলে একটা করি। আর একটা কিভাবে করি, আর একটা করি হচ্ছে তোমাদের সিপিআই মেথডে, কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স। কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমরা আগে একটা মানে সিপিআই বের করি। সিপিআই এর এইটার একটা ফর্মুলা আছে। হ্যাঁ, এই ফর্মুলায় আমরা আগে সিপিআই বের করি। দেখে মনে হচ্ছে কি যে কঠিন ফর্মুলা, এইটা পারা সম্ভব কিনা, মানে এরকম। আচ্ছা বলো তো, এইটার কি তোমাদের আসলে একটা আমি উদাহরণ দেখাই দিব নাকি রাতের ক্লাসে দেখাই দিব সিপিআই বের করা? একটু আমাকে কমেন্টে বলো তো কোনটা সুবিধা হয়। সিপিআই এর মাধ্যমে যে ম্যাথ করতে হয় এটা তোমরা পারো? মানে তোমাদের যেটা সুবিধা হয়, হয় এখন দেখাই দিব নাইলে রাতে দেখাই দিব 10:30টার ক্লাসে। কমেন্টে জানাও কোনটা সুবিধা হয়। পারবা না এটা এই যে সিপিআই মেথডে ম্যাথ করতে? আচ্ছা, শ্রেয়সী বলছে যে শ্রেয়সী পারে, ভেরি গুড। এটা পারলে তোমাদের মানে 3 মার্কস মানে তোমাদের মোটামুটি কনফার্ম। ঠিক আছে, এটা কেমন ধরো এইখানে কি করা থাকবে, এখানে একটা ছক দেওয়া আছে তোমার। এখানে দেওয়া আছে দ্রব্যের পরিমাণ, এইটা ধরো হচ্ছে 2010 আর এইটা দেওয়া আছে 2015। ধরো তোমার এরকম থাকতে পারে, মানে শুধু সাল দেওয়া থাকতে পারে আর একটা বর্তমান আর ভিত্তি বছর বলা থাকতে পারে। তো যদি ধরো কোনটা ভিত্তি বছর এটা বলা নাই, তাইলে তুমি কিভাবে বুঝবা কোনটা ভিত্তি মানে তোমার ভিত্তি বছর আর কোনটা বর্তমান বছর? যেইটা পুরাতন 2010, হ্যাঁ সেইটা কিন্তু সবসময় ভিত্তি বছর হবে। ঠিক আছে, এইটা তার মানে তোমার তো এই ভিত্তি বছর, তার মানে এইখানে তার মানে এইটা কিন্তু তোমার Q0। Q0 এইটা হচ্ছে Q1 বা Qn, যেইটাই সরি কিউ মানে Q0 বলতেছে, এটা তো P। আচ্ছা এটা একটু 2010 সালের দাম, আর এটা হচ্ছে 2015 সালের দাম। তো তার মানে এইটা তোমার হচ্ছে P0 আর এইটা হলো বর্তমান যদি চিন্তা করি তাহলে Pn। হ্যাঁ, আর দ্রব্যের পরিমাণের যেটা কথা বলি, দ্রব্যের পরিমাণ সেম থাকবে। এখন এই মেথডটা আমি তোমাদেরকে একটু বলি, মেথডটা কেমন সেটা হচ্ছে আমরা বের করব কি মুদ্রাস্ফীতি। তো এখন মুদ্রাস্ফীতি বের করা মানে হলো কোনো একটা বছরের সাথে তুলনা করে বলা যে ওই বছরের চাইতে আমার বর্তমান বছরে পণ্যের দাম কত অংশ বাড়ছে, কত শতাংশ বাড়ছে।
আমি আবারও বলি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি মানে হলো যে জিনিসপত্রের দাম কতটুকু বেড়েছে বা কমেছে কিসের তুলনায়, ভিত্তি বছরের তুলনায়, এবং এইটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। অর্থাৎ যে ধরো 2010 আর 15 এখানে দেওয়া আছে, 2010 সালের তুলনায় 2015 সালে ওই পণ্যগুলোর দাম কত শতাংশ বাড়ছে এটা বের করব। তো এইটার টেকনিকটা কি, এইটার টেকনিকটা হলো যে ধরো আমি 2010 সালে একটা ঝুড়ি নিলাম, এখন এই ঝুড়ি নিয়ে বাজারে গেলাম, ঝুড়ি নিয়ে বাজারে গিয়ে ওইখানে 5টা পণ্য কিনলাম, চাল কিনলাম, ডাল কিনলাম, তেল কিনলাম, এবং এইটা এক একটা এক এক পরিমাণে কিনলাম। ধরো চাল কিনছি 2 কেজি, ডাল 3 কেজি, তার ধরো চাল 2 কেজি, ডাল 3 কেজি, আর তেল কিনছি 5 লিটার। তো এই যে চাল 2 কেজি, ডাল 3 কেজি আর তেল 5 কেজি, এটা কিনছি, কিনে ঝুড়িতে নিয়ে চলে আসলাম। এরপর আমি ধরো ঘুমায় গেলাম, ঘুমায় গিয়ে এরপর 2015-তে উঠছি, 15-তে উঠে আমি আবার ঝুড়িটা নিব, নিয়ে এবার আবার ওই বাজারে যাব, গিয়ে আবার ওই একই পণ্য কিনবো, চাল কিনবো, ডাল কিনবো এবং তেল কিনবো। এবং কিভাবে কিনবো, একই পরিমাণে কিনতে হবে। খুব ভালো করে মনে রাখো, পরিমাণটা 2010 সালে যা যা পণ্য কিনছিলাম, যেই যেই পরিমাণে কিনছিলাম, 2015 সালে এখন আমি যেই সময়ের মুদ্রাস্ফীতি বের করব, সেই বাজারে গিয়ে একই পরিমাণ পণ্য একই পণ্য কিনতে, মানে একই পণ্য একই পরিমাণে কিনতে হবে। তার মানে 15 সালেও আমি চাল 2 কেজি, ডাল 3 কেজি এবং তেল 5 লিটার কিনবো। কেনার পরে ওই কি করছি, 2010 সালে কিনতে আমার মোট কয় টাকা খরচ হয়েছিল, 2015 সালে কিনতে কয় টাকা খরচ হয়েছিল, সেইটাই সূত্রে দিয়ে দিলে হয়ে গেল, আর কিছুই না। দেখো, মনে করো একটা দ্রব্যের পরিমাণ, কোনোটা 2, 3, 4, ধরো 3টা দিয়েই করি, মানে একটা পণ্য কিনছি 2 কেজি, ধরো এইটা 1 কেজি নিলাম। তো 2010 সালে ধরো একটা পণ্যের, এইখানে মনে করো এইটা কি দ্রব্যের পরিমাণ, এটা ডাল, এটা তেল, আর এইটা হচ্ছে গম। তো এখন ধরো এই ডালের দাম হচ্ছে 100 টাকা কেজি, 2010 সালে ছিল, 2015-তে হয়ে গেল 150। এইটা এখানে কিন্তু 2010 সালে দাম মানে হলো প্রতি কেজির দাম, ঠিক আছে, এখানে প্রতি কেজির দাম দেওয়া আছে। ধরো তেল এখানে ছিল, ধরো এটা ছিল 150, হয়ে গেছে ধরো 200। গম ছিল 50 টাকা কেজি, এইটা ধরো হয়ে গেছে 70 টাকা কেজি। এখন আমার তাইলে কাজ কি, আমার কাজ হলো এই যে দেখো, ডাল 2 কেজি, তেল 3 কেজি, গম, আর এইটা হলো প্রতি কেজি বা লিটারের দাম 2010 সালের, এখানে 15 সালের। তো 10 সালে আমার বাজার করতে মোট কত টাকা লাগছিল আমি সেইটা হিসাব করব, ঠিক আছে। তো এইটার জন্য আমি কি করতে পারি, এটার জন্য আমি একটা ছক একটু বাড়াই নিব। এইখানে আমরা কি করব, প্রথমে আমরা 10 সালে বাজার করতে আমার কত টাকা লাগছিল সেইটা। তো 10 সালে বাজার করতে দ্রব্যের পরিমাণ, এইটাকে আমরা ধরে নিলাম কোয়ান্টিটি 0, যেহেতু ভিত্তি বছরে যে পণ্যের পরিমাণ নিছিলাম, পরেও আমি একই পরিমাণ পণ্য নিছি। হ্যাঁ, তো এইটাকে আমরা ধরে নিলাম ধরো Q0, আর তাইলে এইটা হচ্ছে P0। তার মানে 2010 সালে আমার পণ্যের কত টাকা লাগছিল আমি সেইটা দেখতেছি। তো এইটা তাহলে কি করব, এইটা হচ্ছে সেই P0 Q0, কিছুই না, মানে 10 সালে পণ্যটা কিনতে কয় টাকা লাগছিল সেইটা। এইটা কিন্তু লেখার দরকার নেই, আমি জাস্ট বলে দিচ্ছি 2010 সালে কত টাকার বাজার করেছি। তো কত টাকার বাজার করছি দেখো তো, 100 গুণন 2, তার মানে এইখানে 200 টাকার, এখানে 3 গুণন এই যে 150। 2010 সালে তো আমি তেল কিনছিলাম 150 টাকা লিটার, কয় লিটার কিনছিলাম, 3 লিটার, তার মানে 300, এখানে 450 টাকা। তারপরে এইখানে গম কিনছিলাম কত টাকার, 1 কেজি কিনছিলাম, এবং সেটা প্রতি কেজির দাম 50 টাকা, এই লাইনে দাম দেওয়া আছে প্রতি কেজির। তো তাইলে 50 টাকা হয়ে গেল। তো তাহলে 2010 সালে মোট বাজার করছিলাম কত টাকার, সেটাকে কিভাবে লেখে, সামেশন অফ P0 Q0, কিছুই না এই। তাহলে এখানে কত, এখানে তোমার আসতেছে 500 700 টাকার।
এখন আমি কি করব, এখন প্রাইস অফ এন কিউ জিরো মানে কিছুই না, এই যে 2015 সালে বাজার করতে মোট কত টাকা লাগছে সেইটা। তো 15 সালে প্রতি ইউনিটের দাম, প্রতি কেজির দাম 150 টাকা, আর ডাল আমি কয় কয় কেজি কিনছিলাম, 2 কেজি, তার মানে এখানে হয়ে গেল 300 টাকা। এরপর কি, এইখানে দেখো আমি 2015 সালে কত দিয়ে কিনছিলাম প্রতি কেজি তেল, 200 টাকা, তাহলে 3 কেজি এখানে 600 টাকা হয়ে গেল। আর এই গম 70 টাকা, তো তাহলে মোট কয় টাকা হচ্ছে, 970। এখন তোমার ফর্মুলাটা কি, সিপিআই এর ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ পিএন কিউ জিরো, এইটা হলো আসলে যোগফল, সামেশন চিহ্ন, পি জিরো কিউ জিরো গুণন 100, কিছুই না। এটার মিনিং হলো যে বর্তমান বছরে আমার বাজার করতে, এই যে আমি ঝুড়ি নিয়ে 15 সালে একবার গেছিলাম, 10 সালে একবার, মানে বর্তমান বছর হলে 15 সাল, তো বর্তমানে এই যে 15 সালে আমার বাজার করতে কয় টাকা লাগছে, আর নিচে হলো 10 সালেই পণ্যগুলা কিনতে কয় টাকা লাগছে। এই যে পি জিরো কিউ জিরো দিয়ে অনেক কঠিন করে ফেলছে। তুমি নর্মালি চিন্তা করবা যে 2 কেজি ডাল, 3 কেজি তেল, 1 কেজি গম, প্রত্যেকটার দাম দেওয়া আছে 10 সালের, 15 সালের, 10 সালে বাজার করতে কয় টাকা লাগছে, 15 সালে কয় টাকা, দ্যাটস ইট, ঘটনা শেষ। তো দেখো এই যে এই পিএন কিউ জিরো মানে কি, বর্তমানে আমার বাজার করতে কত লাগছে, 970 টাকা, আর আগে লাগতো কত, 700 টাকা, গুণন 100। নর্মালি ম্যাথটা করে ফেলি, চলো। তো 138.57%, তাই তো। তো তাহলে এখন মুদ্রাস্ফীতি কিভাবে বের করবো, মুদ্রাস্ফীতি কিন্তু বের হয়নি, বের হয়েছে কি সিপিআই, জাস্ট এইটা থেকে 138.57 থেকে 100 বাদ দিয়ে দিব। তার মানে মুদ্রাস্ফীতি হচ্ছে 38.57%, মানে 2010 সালের চেয়ে 2015 সালে পণ্যের দাম বাড়ছে কত, 38.57, এইটাই মুদ্রাস্ফীতি। বুঝছি আমরা ম্যাথটা, দেখো তো ম্যাথটা বুঝছো কিনা। এই সবাই একটু আমাকে জানাও ম্যাথটা বুঝছো কিনা, আর এই পি জিরো কিউ জিরো এই যে কঠিন কঠিন লাগতো, এগুলো আর এখন ঝামেলা নাই তো। এই তোমরা একটু কমেন্টে জানাও ম্যাথ বুঝতে পারছো। ওকে, নাজমুল বলছে বুঝছে, তারপরে তানজিনা বলছে জি, তাহলে বুঝছো, ওকে ভেরি গুড। একদম ক্লিয়ার বলছে কে, সুস্মিতা রানী নাথ, ভেরি গুড। ঠিক আছে, আর তাহলে এইখানে যেটা দেখাচ্ছিলাম, এরপরে কি এই অধ্যায় থেকে আরেকটা জিনিস যেটা আসে, তোমাদের উদ্দীপকে দেওয়া থাকে দুইটা চিত্র। এইটা আর এত ডিটেইলে বোঝাবো না, দুইটা চিত্র দেওয়া থাকে, দেখবা যে এই পাশে দেওয়া থাকবে তোমার ওয়াই অর কিউ, আর এই পাশে পি।
তোমাদের কি করবে, মানে বেশিরভাগ উদ্দীপকে কিন্তু এরকম দুইটা চিত্র দেওয়া থাকে, দেখবা এই অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলো খুলবা, এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলো খুলে দেখবা যে এরকম বেশিরভাগ মানে তোমাদের প্রশ্নে এরকম দুইটা চিত্র দেওয়া থাকবে। ওই যে প্রসারিত দৃষ্টিকোণ থেকে মুদ্রাস্ফীতির যে দুই রকম, সেটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর একটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সো কি করবে, এইগুলো তো নিচে এরকম লিখে দিবে না, এরকম একটা চিত্র দিয়ে গতে প্রশ্ন করবে উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে ব্যাখ্যা করো। তো তখন তোমাদের এইখানে এইটা যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে কেন এটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হইলো। একটা জিনিস বলি, সেটা হলো মুদ্রাস্ফীতি কিন্তু তোমার একটা ম্যাক্রো ইকোনমিক বিষয়, তার মানে এটা একটা সামষ্টিক অর্থনীতির বিষয় মুদ্রাস্ফীতি, ঠিক আছে। মানে ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতি তো প্রথম পত্রে তোমরা এটা বোঝোই, যে একটা পণ্যের দাম, একটা ফার্মের বৈশিষ্ট্য, একটা ফার্মের পণ্যের চাহিদা যোগান, এই জিনিসগুলো মাইক্রো ইকোনমিক্স। আর যখন একটা দেশের সকল মানুষের চাহিদা যোগান, তারপরে তাদের আয় ব্যয় এগুলা নিয়ে হিসাব করা হয়, তখন সেটা হয় হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়। সো এইখানে মুদ্রাস্ফীতি একটা সামষ্টিক অর্থনীতির বিষয়। তো এইখানে দেখো এই যে এইটা আসলে এগ্রিগেট সাপ্লাই। তো দীর্ঘকালে আমরা যখন কোনো কিছু প্রকাশ করি একটা দেশের, তখন কিন্তু এটা এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই হয়ে যায়। তো এইখানে দেখো এগ্রিগেট সাপ্লাই বা সামগ্রিক যোগান, এইটা দেখবা যে সবসময় লম্ব অক্ষের সমান্তরাল হয়েছে। কেন এটা লম্ব অক্ষের সমান্তরাল? এটা লম্ব অক্ষের সমান্তরাল, দেখো যোগান, এটা যোগান রেখা। তো নর্মালি কি হয়, যোগান কিন্তু দামের উপর নির্ভর করে। দাম যদি বাড়ে তাইলে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। কিন্তু এই যে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে আর দাম কমলে যোগানের পরিমাণ কমে, এইটা কিন্তু একটা স্বল্পকালীন বিষয়। স্বল্পকালীন বিষয় কেন? ধরো আমি একটা কোম্পানি দিছি, এখন এই কোম্পানি দেওয়ার পর আমার এইটার জন্য নিশ্চয়ই কাঁচামাল নিয়ে আসতে হয়েছে, লোক ভাড়া করতে হয়েছে, বিল্ডিং ভাড়া করতে হয়েছে, করছি। এগুলো করার পর এখন আমি উৎপাদন করতে গিয়ে কিছুদিন উৎপাদন করার পর দেখলাম ওই পণ্যের দাম কমে গেছে। তখন আমি কি করি, তখন আমি শ্রমিকদের বলে একটু হোল্ড করো, কাঁচামালগুলো রেখে দেই, যে দাম বাড়লে তারপর আবার উৎপাদন করব। কিন্তু ধরো সময় যাচ্ছে যাচ্ছে দাম খুব বেশি আর বাড়তেছে না, এরকম করে 6 মাস কেটে গেছে, আমি কি আর অপেক্ষা করতে পারবো? কারণ যে কাঁচামালগুলো রাখছে এগুলো তো পচে যাইতে পারে। অথবা যেই শ্রমিককে আমি প্রতি মাসে বেতন দিয়ে পালতেছি, এরপরে আমার আরো 1 মাস করে বাড়বে, এই শ্রমিকের বেতন আমার বেড়ে যাবে। বিল্ডিং আমি ভাড়া নিয়ে রাখছি, বিল্ডিং এর ভাড়া আমাকে দিতে হবে। তার মানে সময় যখন বেড়ে যায়, দীর্ঘকালের যখন ঘটনাটা ঘটে যায়, তখন আর বাজারে দাম কম জন্য আমি উৎপাদন করব না, এটা আর অপেক্ষা করা যায় না। তখন ওই উৎপাদক কি করে, সব পণ্য উৎপাদন করে ফেলে। তো তার মানে দীর্ঘকালে দেখো দাম কত এটার উপর নির্ভর করলো না, দীর্ঘকালে যেই কাঁচামাল ছিল, যেহেতু লোকজন ভাড়া করছে, সব উৎপাদন করে ফেলছে। এইটার মিনিং হলো দীর্ঘকালে একটা ইকোনমিতে যে রিসোর্স আছে সেইটার উপর ভিত্তি করে সে পূর্ণাঙ্গ উৎপাদন প্রক্রিয়াটা চালায় ফেলে, সে উৎপাদন পুরো করে ফেলে। তার মানে এই কারণে দীর্ঘকালে একটা দেশের যেই সম্পদ থাকে, সেই সম্পদ সাপেক্ষে মানে এগ্রিগেট সাপ্লাই বা যোগান এটা নির্দিষ্ট। তো যোগান যেহেতু নির্দিষ্ট বা দামের উপর নির্ভর করে না, এই জন্য এটা লম্ব অক্ষের সমান্তরাল হয়েছে। মানে দাম P1 হইলেও এগ্রিগেট সাপ্লাই এখানে মনে করো সে 100 টন, দাম যদি P2 হয় তাও এটা 100 টন, মানে দামের উপর এই যোগানটা নির্ভর করতেছে না। তো এগ্রিগেট ডিমান্ড এইটা আবার দামের উপর নির্ভর করে। মানে একটা দেশের সমস্ত মানুষ কোন একটা পণ্য কতটুকু খাবে, এটা তো দামের উপর নির্ভর করে। তো হঠাৎ করে যদি মানে ধরো আগে এগ্রিগেট ডিমান্ড ছিল বা দেশের সব মানুষ, এগ্রিগেট মানে সামগ্রিক বোঝানো হচ্ছে, এই জন্য এডি দেওয়া হয়েছে, এগ্রিগেট ডিমান্ড সামগ্রিক। মানে চাহিদা হলো এখানে ছিল, হঠাৎ করে কোনো কারণে চাহিদা বেড়ে গেল, ধরো ঋণ বেশি দেওয়া হয়েছে, হ্যান ত্যান, ওইগুলা কিন্তু একটু পরে আসে যে নিয়ন্ত্রণ করা লাগবে কিভাবে। তো এগ্রিগেট ডিমান্ড বেড়ে যায় কিভাবে, আয় বেড়ে গেছে কোনো কারণে ঋণ বেড়ে গেছে, যার কারণে মানুষের পকেটে বেশি টাকা ঢুকছে, ঠিক আছে। এই কারণে ধরো এগ্রিগেট ডিমান্ড, মানুষের পণ্য কেনার চাহিদা বেড়ে গেছে, এগ্রিগেট ডিমান্ড বেড়ে এই যে উপরে চলে গেল ধরো। তো দেখো আগে যেখানে ডিমান্ড আর সাপ্লাই যেখানে মানে দুইটা ইন্টারসেক্ট করতো, চাহিদা আর যোগান রেখা যেখানে ছেদ করতো, সেই সোজাতে আমি ভারসাম্য দাম পেতাম। এখন কিন্তু ভারসাম্য চেঞ্জ হয়ে গেছে, ভারসাম্য চেঞ্জ হয়ে P2 তে চলে গেছে, সুতরাং এখানে কিন্তু মুদ্রাস্ফীতি হয়েছে। তো তোমাদের বইতে তোমরা চাহিদাজনিত মুদ্রাস্ফীতিটা পড়ে এখানে বর্ণনা দিয়ে দিবা। আর এইখানে কি হয়েছে, এইখানে দেখো এই যে যোগান বেড়ে গেছে, যোগান মানে চাহিদা ঠিকই আছে, যোগান বেড়ে যাওয়ার কারণে এই যে তোমার যোগান বেড়ে যাওয়ার কারণে দাম বেড়ে গেছে। তো দেখো বাড়ছে যোগান, কিন্তু বলতেছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মানে হলো
সরকার যদি তার ব্যয় বাড়ায় দেয়, গভর্নমেন্ট যদি তার ডেভেলপমেন্ট প্রজেক্ট বাড়ায় দেয়, ধরো পদ্মা সেতু করতেছে, মেট্রো রেল করতেছে, এই করতেছে, এইগুলা করলে এগুলোর পেছনে টাকা ঢালে না? তো এইগুলা শ্রমিকদের পেছনে টাকা যায়, রড সিমেন্ট বালু কেনে, তার মানে রড সিমেন্ট বালুর ব্যবসায়ী আছে। তো সরকারি ব্যয় বাড়লে তার মানে জনগণের পকেটে টাকা বেশি বেশি আসে। তো হ্যাঁ, তো এইখানে দেখো মানে যার কারণে উৎপাদন বেড়ে যায়, এই কারণে এই যে সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে এইখানেও কিন্তু সরি এখানে কি করছে, সাপ্লাই কমে গেছে, ব্যয় বৃদ্ধি, ব্যয়জনিত মুদ্রাস্ফীতি মানে তোমাদের, আচ্ছা এইটা এইটা একটু আমি একটু মানে যেটা ব্যাখ্যাটা দিচ্ছি ওইটা হবে না। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো, এইটা লেফটওয়ার্ড শিফট হয়েছে। এইটার মানে হলো যে তোমার কোনো কারণে যদি যেই পণ্য উৎপাদন করতেছো এটার কাঁচামালের ব্যয় বেড়ে যায়, হ্যাঁ, আগের ব্যাখ্যাটা কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আগের ব্যাখ্যাটা এটা কিন্তু একটু ভুল হয়েছে। এখন যেটা বলতেছি এইটা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মানে তোমার সোজা কথা কাঁচামালের ব্যয় বেড়ে গেছে। তো কাঁচামালের দাম যদি বেড়ে যায়, কাঁচামালের জন্য তোমার যে ব্যয় হচ্ছে সেইটা যদি বেড়ে যায়, তাহলে তুমি কি করবা, আগের চেয়ে কম উৎপাদন করবা না? ধরো একটা বোরকার এক গজ কাপড়ের দাম ছিল আগে 100 টাকা, এখন বোরকার ওই কাপড়ের এক গজ কাপড়ের দাম 200 টাকা হয়ে গেছে। তাহলে যে বোরকা তৈরি করা প্রতিষ্ঠান আছে সে আগের চাইতে উৎপাদন কম করবে। তো তার মানে ব্যয় বেড়ে গেলে যোগানের পরিমাণ কমে যায়, ব্যয় বেড়ে গেলে যে উৎপাদন করতে সে উৎপাদন কমাই দিছে, মানে যোগান কমে যায়, যার কারণে যোগান রেখা বাম দিকে শিফট করছে, বাম দিকে শিফট করার কারণে যোগান কমে গেছে, যার কারণে দেখো দাম আগের চেয়ে বেড়ে গেছে। এটা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই গ্রাফ দুইটা বুঝছো? তোমরা কি গ্রাফ দুইটা বুঝতে পারছো? একটু আমাকে কমেন্টে জানাও। কমেন্ট আমাকে একটু জানাও। ওকে ওকে, এক্সিলেন্ট। সো এইটা কেন দিলাম, মানে এই অধ্যায় থেকে প্রশ্ন হলে এই দুইটা চিত্রের উপরে প্রশ্ন হবেই, হয় উদ্দীপকে চিত্র দেওয়া থাকবে, নাইলে তোমাকে মানে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর চাহিদা জনিত মুদ্রাস্ফীতি কোনো না কোনো ভাবে, মুদ্রাস্ফীতির কারণ বা মুদ্রাস্ফীতির ধরন কোনো না কোনো ভাবে এই দুইটা চিত্র দিয়ে ব্যাখ্যা করতে বলবেই। সো এই জন্য বুঝাই দিছি। আচ্ছা, এখন থাকলো অষ্টম আর নবম অধ্যায়। এবার তাহলে তোমাদের একটু বলি, অষ্টম আর নবম অধ্যায় যেটা আছে আন্তর্জাতিক বাণিজ্য, এইটা আর তেমন সাজেশন দেওয়ার কিছু নাই, এটা মোটামুটি সবই পড়তে হয়। আর নবম অধ্যায়, হ্যাঁ নবম অধ্যায় থেকে তোমাদের নবম অধ্যায় থেকে 3 সেট কোশ্চেন হবে। সো নবম অধ্যায় থেকে আলাদা কোনো সাজেশন দিবে না, নবম অধ্যায় পুরোটা পড়বা। নবম অধ্যায়ে সরকারি অর্থ ব্যবস্থা এত কঠিন কোনো কিছু না, মোটামুটি সহজ জিনিস। নবম অধ্যায়টা খুব ভালো করে পড়ে ফেলবা। নবম অধ্যায়টা পড়লে 2 সেট তো মাস্ট কমন পাবাই, 3 সেটও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? সো নবম অধ্যায়ের জন্য আলাদা করে আর কিছু দিব না। এখন আমরা একটু এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব। আর তোমরা কিন্তু ওই যে বাংলাদেশের শিল্পের যেই চার্টটা 2010 আর 16-র যেই তুলনামূলক চার্টটা দিতে বলছি, এইটা আজকে 10:30টার আগেই তোমরা গ্রুপে পোস্ট করে দিবা। তো তাহলে এখন আমরা একটু এমসিকিউ, হ্যাঁ আচ্ছা, তো তাহলে এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করব। সবাই রেডি? এখন এমসিকিউ এর জন্য কি করতে হয় এটা তো তোমরা জানো। ধরো এমসিকিউ এর সে 10 নাম্বার প্রশ্নের উত্তর, তাহলে তোমাদের 10-এর এ নাকি 10-এর বি নাকি 10-এর সি সেটা কিন্তু বলতে হবে, বা 10-এর ক খ এভাবে বলতে হবে। মানে শুধু এ শুধু বি শুধু সি এরকম উত্তর দিলে কিন্তু বুঝতে পারবো না। বা ধরো 15 নাম্বার যখন আলোচনা করতেছি তখন 15-এর এ বি সি এইভাবে উত্তর দিবা, ঠিক আছে? তো আমরা এমসিকিউতে চলে যাই। এমসিকিউ এর সব এমসিকিউ আমাদের পড়ার দরকার নাই, আমরা এখানে কিছু সিলেক্টিভ এমসিকিউ তোমাকে দিব। এই যে এমসিকিউ নাম্বার 5, বলো, এটা একদমই জ্ঞানমূলক প্রশ্ন। পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প কোনটা? পৃথিবীর প্রাচীন এবং বৃহত্তম শিল্প, অধ্যায় 2, বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি। সো 5 নম্বরের সঠিক উত্তর কি হবে বলো?
5 নাম্বারের সঠিক উত্তর কি হবে বলো দেখি। সবাই রেডি দেখা যাচ্ছে অলরেডি। জয়া বলছো হচ্ছে 5-এর খ, 5-এর বি বলছো অনেকেই, 5-এর ডি। আচ্ছা অনেকেই দেখি কনফিউশন হয়ে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা ফয়সাল বলছো ঘ। ওকে ভেরি গুড, এটা খুবই সহজ, কৃষির অধ্যায়, তো কৃষি হবে। পৃথিবীর প্রথম, আচ্ছা আজ থেকে কত বছর আগে কৃষি ভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল এটা দরকার নাই। ওকে এইটা বলো। ওকে এইটা বলো 16 নাম্বার। কোন ধরনের খামার বাংলাদেশের কৃষিতে লক্ষ্য করা যায়, মানে বাংলাদেশের কৃষিতে কোন ধরনের খামার সবচাইতে বেশি? 16 নাম্বারের সঠিক উত্তর কি হবে একটু দ্রুত বলো। 16 নাম্বারের সঠিক উত্তর কি হবে, বাংলাদেশে কোন ধরনের খামার বাংলাদেশের কৃষিতে বেশি লক্ষ্য করা যায় বলো। ষোলোর অলরেডি ইফাত বলছো বি, আমিন বলছো বি, ফয়সাল খ বলেছো, তানজিয়া আবার ক বলছো। অনেকে এ বি এরকম তোমরা মানে কনফিউজড হয়ে গেল। না, বাংলাদেশে সবচেয়ে বেশি খামার হচ্ছে ক্ষুদ্রায়তন খামার। এই যে দেখো এইটা এখন বলো, বাংলাদেশে মানে এত থেকে এত একর খামার মোট কত ভাগ দেখছো? তোমাদের কিন্তু এই যে ক্ষুদ্রায়তন খামার, বৃহদায়তন খামার, এই ব্যাপারগুলা যেই ভাগগুলা আছে এইগুলা কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে, না হলে তোমরা এখানে কিন্তু বিপদে পড়ে যাবা, বুঝছো? বাংলাদেশের কৃষি অধ্যায়ের তোমাদের যে আয়তনের ভিত্তিতে খামারের ভাগ করা আছে এইটা কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে। সো বলো এটার সঠিক উত্তর কি হবে? আচ্ছা অ্যাপে কি তাইলে হচ্ছে একটু ভুল হয়েছে? অ্যাপে ভুল হলে ওটা ঠিক করে নিও, আমি ওটা দেখবো। তোমরা অনেকে বলতেছো প্রথম পত্রে দ্বিতীয় পত্র, আচ্ছা অ্যাপে কি ঝামেলা হয়েছে ওইটা আমি দেখবো, টেনশনের কারণ নাই। ঠিক আছে 18-র গ বলছো, কেউ ঘ বলছো, এটা সঠিক উত্তর হবে হচ্ছে ঘ। কারণ কি, মানে এই খামারটা মানে এই ধরনের মানে এই এই যে স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে তোমরা একটু ভালো করে মুখস্থ করে নিও, ঠিক আছে? আচ্ছা এই যে এটা এটা বলো, বাংলাদেশের শিল্পের কয়টি উপখাত? আমরা মানে দ্বিতীয়টাই চলে যাই, এইটা খুব বেশি আর দরকার নাই। তোমরা এই যে 1 নাম্বার কি হবে বলো, বাংলাদেশের শিল্পে কয়টি উপখাত আছে? শিল্পের উপখাত কয়টা বলো। চারটি, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে 4টা। এরপরে বলো শিল্প দ্রব্য উৎপাদনের উদ্দেশ্য, আচ্ছা না এটা না, ওকে। আচ্ছা এইটা বলো 4-এর খ, শিল্পে খাতে নিয়োজিত শ্রমশক্তির কত শতাংশ ক্ষুদ্র কুটির শিল্পে নিয়োজিত? 4-এর সঠিক উত্তর কি হবে বলো। শিল্প খাতে নিয়োজিত শ্রমশক্তির কত অংশ ক্ষুদ্র কুটির শিল্পে? এইগুলা কিন্তু এমসিকিউ তোমাদের বোর্ডে প্রায়ই আসে, এবং এই স্ট্যাটিস্টিক্স গুলা কিচ্ছু করার না, এটা বোঝারও কিছু নাই, একদম এটা মুখস্থ রাখতে হবে,
ঠিক আছে? সো এটা মুখস্থ রাখতে হবে। আর এমসিকিউ এখানে আমি আসলে সব দেখাচ্ছি না, কারণ তোমাদের যে ইয়েটা দেওয়া আছে, তোমাদের যেই সাজেশনটা দেওয়া থাকবে ওখানে সলিউশন সহ দেওয়া থাকবে, ওগুলো দেখে নিবা। আর যেটা করবা এমসিকিউ গুলো তোমরা একটু বোর্ড কোশ্চেনটা ভালোভাবে দেখার চেষ্টা করবা, ঠিক আছে? সো 4 এর সঠিক উত্তর কি হবে? একটু ফাস্ট বলো। আচ্ছা 4 এর ঘ অনেকেই বলছো, দেখি সঠিক উত্তর কোনটা। 89% হবে, ঠিক আছে? এইখানে আর আলাদা করে কিছু বলেন না, একদম বইতে যা দেয়া আছে এইগুলা মোটামুটি তাই করে ফেলতে হবে তোমাদের। আচ্ছা এটা বলো, 7 এর সঠিক উত্তর কি হবে? কোন শিল্পে মূল্য সংযোজন কম হলেও কর্মসংস্থান বেশি? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। 7 এর সঠিক উত্তর কি হবে বলো? কোন শিল্পে? কারণ মানে এইটা কিন্তু মোটামুটি তোমাদের সবসময় কোশ্চেন, মানে কুটির শিল্প থেকে একটা না একটা হয়, এবং কুটির শিল্পে হচ্ছে মানে তোমার মূল্য সংযোজন কম হলেও কর্মসংস্থান বেশি হয়। মানে কুটির শিল্পে যে পণ্যগুলো উৎপাদন হয় এগুলোর দাম খুব বেশি না, কিন্তু মানে এই জায়গায় অনেক বেশি মানুষ কাজ করতে হয়। সুতরাং মানে এই কুটির শিল্প হচ্ছে তোমার সঠিক উত্তর। এবার বলো, মিল্ক ভিটা কোম্পানিটি কি রূপ, আচ্ছা এখানে তো মিল্ক ভিটার ইয়া দেওয়া নাই, সো এটা পারবা না। মালিকানার ভিত্তিতে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? শিল্পের কিন্তু নানান রকম ভাগ আছে, সো বলো মালিকানার ভিত্তিতে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বলো 9 কত হবে? 3 ভাগে বলতেছো অনেকে, সি বলছো, দেখি সঠিক উত্তর কোনটা। 2 ভাগে হবে। হ্যাঁ, মালিকানা একটা হচ্ছে কি ব্যক্তিগত মালিকানা, আর একটা সরকারি মালিকানা হবে। আচ্ছা কোন আমলে এদেশে কোন বৃহৎ শিল্প গড়ে ওঠেনি? বলো তো কোন আমলে এদেশে কোনো বৃহৎ শিল্প গড়ে ওঠেনি? এটা খুবই সহজ এবং প্রেডিক্টেবল। বলো 12 সঠিক উত্তর কি হবে? কোন আমলে এদেশে কোনো বৃহৎ শিল্প গড়ে ওঠেনি? এটা সঠিক উত্তর কি হবে? ব্রিটিশ আমলে। খ সঠিক উত্তর, 12 খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে আসো, এই যে 13, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলাদেশ সরকার কোন শিল্পনীতি ঘোষণার মাধ্যমে শিল্পসমূহকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়? এইটা কিন্তু মানে স্বাধীনতার পর বাংলাদেশের সকল শিল্পকে কিন্তু সরকারিকরণ করে ফেলা হয়। এরপর একটা পর্যায়ে গিয়ে যখন দেখা যায় যে মানে সরকারিকরণ করার ফলে লাভ হচ্ছে না খুব একটা, বরং এগুলা বারবার লস হচ্ছে, ঠিক আছে? সো ওই জায়গায় আমরা যদি মানে এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ যে 2000 বলতেছি যে 1971 সালের পরবর্তীতে বাংলাদেশের সকল শিল্পকে কিন্তু সরকারিকরণ করে ফেলা হয়। এরপর যখন মানে বারবার লস হতে থাকে তখন কিন্তু এটা আবার বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হয়, ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। এটা শিল্পনীতি 1986 হবে, ঠিক আছে? আচ্ছা বলো, পাট, বস্ত্র, চিনি, কাগজ কোন ধরনের শিল্প? এটা কি কৃষি, ভোগ্য, রপ্তানি নাকি আমদানিমুখী শিল্প হবে? বলো। এটা ভোগ্য। ভোগ্য কেন একটু তোমাকে বলি। সেটা হলো এই যে বস্ত্র শিল্প, এইটা রপ্তানিমুখী। তারপরে চিনি, কাগজ, এগুলা রপ্তানি আমদানি কোনো কিছু না, এইগুলা ভোগ্যর মধ্যে পড়ে। পাট, এইটা আবার এইটাও রপ্তানিমুখী শিল্প।
সো শুধু রপ্তানিমুখী শিল্প দিলে কিন্তু ভুল হইতো, কিন্তু মানে আলাদাভাবে চিনি কাগজ যেমন ভোগ করা হয়, পাটও বা শিল্প মানে বস্ত্র এগুলোও কিন্তু আমরা ভোগ করি। তার মানে এইগুলোর একটা জেনারেল লাইন হইলো প্রত্যেকটা জিনিসই যেহেতু ভোগ করা হয়, এটা মোর কারেক্ট। আর এই প্রথম দুইটা স্পেসিফিক ভাবে রপ্তানিমুখী শিল্পের মধ্যে পড়ে। আর কাগজ চিনি এগুলো তো ভোগ্য পণ্য, এগুলো রপ্তানি আমদানি কোনো কিছু না। এর মধ্যে চিনির আবার কিছু আমদানিমুখী ব্যাপার স্যাপার আছে, কিন্তু সবগুলো একসাথে জেনারেল ভাবে চিন্তা করলে এটা তোমাদের ভোগ্য পণ্য হয়। এই কারণে এইটা হচ্ছে ভোগ্য শিল্পের মধ্যে পড়ে। আচ্ছা, 19-এর সঠিক উত্তর কি হবে বলো? 19-এর সঠিক উত্তর কি হবে? 1971 সালে স্বাধীনতার পর কোনটির অভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি? বলো। পর্যাপ্ত মূলধন, দক্ষ ব্যবস্থাপনা, পর্যাপ্ত দেশের শিল্পায়ন, নাকি দক্ষ শ্রমিক? দক্ষ ব্যবস্থাপনার অভাব। 19-এর খ সঠিক উত্তর হবে। বলো 4-এর সঠিক উত্তর কি হবে? 4-এর সঠিক উত্তর কি হবে? এটা আমরা জনসংখ্যার অধ্যায়ে চলে গেছি, আমরা ফার্স্ট ফার্স্ট শেষ করে দিব, যেহেতু রাতে আমাদের রিভিশন ক্লাস আছে। আর তোমরা এমসিকিউ এর যেই ইয়েগুলা সাজেশন, এটা তোমরা মোটামুটি পিডিএফ এ পেয়ে যাবা। বলো 4-এর সঠিক উত্তর কি হবে? কোনটির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা হয়? 4-এর সঠিক উত্তর কি? অলরেডি ইউটিউবে দেখতে পাচ্ছি মিয়া আমিন বলছো 4-এর এ। 4-এর এ রাইট, আদমশুমারি সঠিক উত্তর হবে। আচ্ছা, আধুনিক পদ্ধতিতে 1666 সালে সর্বপ্রথম কোন দেশে আদমশুমারি পরিচালিত হয়? 9-এর সঠিক উত্তর কি হবে বলো? 9-এর সঠিক উত্তর কি হবে? আধুনিক পদ্ধতিতে 1965 সালে সর্বপ্রথম কোথায় আদমশুমারি পরিচালিত হয়? 9-এর সঠিক উত্তর কি হবে বলো? আচ্ছা, এ বলছো হিমু খন্দকার, এ বলছো, এটা অনেকেই এ বল। আচ্ছা, এইটা ইতালি না, এটা আইসল্যান্ড না, ইতালি হবে এ সঠিক উত্তর। হ্যাঁ, এইটা একটু ভুল আছে। আচ্ছা, 14-এর সঠিক উত্তর কি হবে? স্থূল জন্মাহার পদ্ধতি কিসে প্রকাশ করা হয়? স্থূল জন্মাহার পদ্ধতি কিসে প্রকাশ করা হয়? 14-এর সঠিক উত্তর কি হবে? 14-এর সঠিক উত্তর কি হবে বলো? স্থূল জন্মাহার পদ্ধতি কিসে প্রকাশ করা হয়? খুবই সহজ, এটা প্রতি হাজারে। স্থূল জন্মাহার মানে প্রতি হাজারে কতজন জন্মগ্রহণ করে। অশোধিত জন্মাহারের সংক্ষিপ্ত রূপ কি বলো? 15-র সঠিক উত্তর কি হবে? অশোধিত জন্মাহারের সংক্ষিপ্ত রূপ কোনটি? 15-র সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে সিবিআর। সিবিআর মানে কি? ক্রুড বার্থ রেট। সিবিআর হচ্ছে ক্রুড বার্থ রেট। অশোধিত মৃত্যুহারের সংক্ষিপ্ত রূপ কোনটা? তাহলে অবশ্যই এটা সিডিআর হবে, ক্রুড ডেথ রেট।
আচ্ছা বলো 4 নাম্বারের সঠিক উত্তর কি হবে? 4-এর সঠিক উত্তর, আমরা একটু ফাস্ট যাচ্ছি কারণ আমাদের রাতে আবার ক্লাস করতে হবে তো, সো বলো অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না? অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে কোনটির বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না? 4-এর সঠিক উত্তর কি হবে বলো? চারের সঠিক উত্তর কি হবে? 4-এর সঠিক উত্তর হবে ক। কেন বলো তো? মানে তোমার ধরো অর্থের যোগান বেড়ে গেছে, মানে ধরো আমার কাছে মানে এখন একটাই কলম আছে, এখন এখানে প্রত্যেকের হাতে 1 লাখ করে টাকা, আগামীকালকে পরীক্ষা, কলম লাগবে, এখন 4 জনের কারো কাছে কলম নাই, একজন বলবে আমি 5,000 টাকা দিবে, একজন বলবে 10,000 টাকা দিবে, এরকম করে কলমের দাম 1 লাখ টাকাও হয়ে যাইতে পারে। কিন্তু এইখানে ধরো 4 জনের প্রত্যেকের একটা করে কলম লাগবে, আমার যদি 10টা কলম থাকতো তাহলে কেউ আমাকে এত টাকা দিত? তার মানে মানুষের হাতে অর্থ বাড়ার সাথে সাথে যদি পণ্যের যোগান বেড়ে যায় তাহলে ওই পণ্য কেনার জন্য মানুষ আর একদম হামলে পড়ে না, প্রতিযোগিতা বেড়ে যায় না। এই কারণে সঠিক উত্তর হবে ক। ঠিক আছে, মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য কি বলো? 5-এর সঠিক উত্তর কোনটা হবে? মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য কোনটা? 5-এর সঠিক উত্তর কি হবে বলো? পাঁচের সঠিক উত্তর কি হবে? মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য কোনটা? আরে ইরা, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি। হ্যাঁ, ধরো ইলিশ মাছ, পয়লা বৈশাখের আগের দিন ইলিশ মাছ, একটা ইলিশ মাছ আছে আর 4 জন কিনবে। 4-এর গ বা সি বলছে অনেকে রাইট, ক্রয় ক্ষমতা হ্রাস। এক্স্যাক্টলি, মানে মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য ক্রয় ক্ষমতা হ্রাস। কার? অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস। সেটা হলো মানে ধরো আগে তোমার কাছে 100 টাকার একটা নোট ছিল, হ্যাঁ, এখন আগে 1 প্যাকেট চিপসের দাম 10 টাকা পড়তো, তাইলে ওই 100 টাকার নোট দিয়ে কয়টা চিপস কেনা যেত? 10টা চিপস কেনা যেত। এখন ধরো মুদ্রাস্ফীতি হয়ে চিপসের দাম 20 টাকা প্যাকেট হয়ে গেছে, তাহলে 100 টাকার ওই নোটটা দিয়ে কয় প্যাকেট চিপস কেনা যাবে? 20 টাকা যদি প্রতি প্যাকেটের দাম হয় 5 প্যাকেট, তার মানে ওই 100 টাকার নোটের আগে ক্রয় ক্ষমতা ছিল হলো 10 প্যাকেট চিপস, এখন তার ক্রয় ক্ষমতা 5 প্যাকেট চিপস। দ্যাট মিনস ক্রয় ক্ষমতা কমে গেছে। ঠিক আছে, এরপরে মুদ্রাস্ফীতি মূলত কি নির্দেশ করে? এটা তো খুবই সহজ, দাম স্তর বৃদ্ধির প্রক্রিয়া। এইটা বলো, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখি কারা কারা পারো। এইটা পারলে মোটামুটি বুঝবে এই চ্যাপ্টার নিয়ে আর তোমাদের ঝামেলা হওয়ার কথা না। অর্থের যোগান স্থির থেকে উৎপাদন কমে গেলে কোনটি দেখা দেয়? এই 7-এর সঠিক উত্তর কি হবে বলো দেখি? 7 নম্বরের সঠিক উত্তর কি হবে? আচ্ছা, মুদ্রাস্ফীতি 7-এর খ অনেকেই বলছো, ভেরি গুড। ফয়সাল 7-এর খ বলছো, ফারিহা জান্নাত খ বলছো, রাহাত খ বলেছো, সুমাইয়া খ বলেছো, ভেরি গুড। কারণ দেখো অর্থের যোগান স্থির থেকে জিনিসপত্রের, মানে মানুষের হাতে টাকা যা ছিল তাই আছে। এখন একটা বাজারে আগে 10টা কলম ছিল, 10 জন মানুষ ছিল, 5 জন, প্রত্যেকের কলম যা লাগতো হয়ে আরো বেঁচে থাকতো। এখন ধরো হঠাৎ করে উৎপাদন কমে গেছে, কলম আসছে 4টা, মানুষ আছে 5 জন, তাইলে এখন সবাই চিন্তা করতেছে আরে আমার তো কলম আমি নাও পাইতে পারি, তাড়াতাড়ি গিয়ে কিনি। তখন দোকানদার দাম বাড়ায় দেয়। তার মানে অর্থের যোগান স্থির থেকে জিনিসপত্র বাজারে কমে গেলে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া মানে সেইটা মুদ্রাস্ফীতি। ডেফিনেটলি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে কি অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। আচ্ছা, এই যে এটার একটা গুড কোশ্চেন, মুদ্রাস্ফীতির সময় কর ও মুনাফা বৃদ্ধি পেলে কার আয় বাড়ে? বলো 10-এর সঠিক উত্তর কি হবে?
এটা সরকার হবে। কেন বলো তো সরকার? কারণ কর কর যদি বাড়ে তাহলে এখানে কি হবে, সরকারের আয় ডেফিনেটলি বাড়বে। ব্যাংক হার আর সুদের হার, এটার একটা পার্থক্য বোঝানোর জন্য তোমাদের এটা একটু বলি, এটা আমি বোঝাই দিচ্ছি নিজেই। সেটা হচ্ছে ব্যাংক হার বাড়লে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের কি পরিবর্তন হবে। ব্যাংক হার মানে হলো আমরা যে ব্যাংক থেকে টাকা নেই, তো এইটা একটা পদ্ধতি হলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলো লোন নিতে হয়। এই যে বাণিজ্যিক ব্যাংকগুলা, ধরো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, এদের যখন টাকার সংকট হয় এরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লোন নেয়। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে হারে, যেই সুদের হারে লোন নিচ্ছে সেইটাকে বলা হয় ব্যাংক হার। তো এই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যদি ইসলামী ব্যাংক মানে বেশি চড়া সুদে লোন নেয়, তাহলে ও জনগণকে যখন লোন দিবে তখন অবশ্যই সেইটারও সুদের হার বেড়ে যাবে। সুতরাং সঠিক উত্তর হবে হচ্ছে বাড়ে। হ্যাঁ, এই যে কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় সেটাকে কি বলে, দেখছো ওই যে ব্যাংক হার, ওইটাই একটু আগে বললাম যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে লোন দিচ্ছে সেইটাকে বলা হয় হচ্ছে ব্যাংক হার। আর কল মানি জিনিসটা কি জানো, কল মানি হলো মানে ব্যাংকের প্রত্যেক দিন তার আর্থিক কার্যক্রম পরিচালনা করার জন্য যেই টাকাটা লাগে, এইটার অতিরিক্ত টাকা, এইটার অতিরিক্ত লিকুইডিটি, টাকা মানে লিকুইডিটি যদি থাকে তাহলে সে অন্য ব্যাংককে সেই টাকাটা আবার একদিন দুই দিনের জন্য লোন দিতে পারে, সেইটাকে বলা হয় হচ্ছে তোমার কল মানি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর বলো। সঠিক উত্তর হচ্ছে আর্থিক ব্যবস্থা বা মনিটারি পলিসি। হ্যাঁ, আর্থিক ব্যবস্থা মনিটারি পলিসি, এটা তোমরা সবসময় মনে রাখবো যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাধারণত মানে আর্থিক ব্যবস্থা বা মানে মনিটারি পলিসিটা বেশি কার্যকরী। সুদের হার বাড়ায় দিল অথবা ব্যাংক হার বাড়ায় দিল, মানে তোমার হচ্ছে অথবা মানে তোমার রিকোয়ার্ড রিজার্ভ রেশিও RRR CRR এগুলা বাড়ায় দিল, এগুলা বাড়ায় দিল, লোনের রেশনিং করে দিল, এই কাজগুলো সব আর্থিক ব্যবস্থার মধ্যে যায়। বুঝতে পারছো? বলো এইটা কি হবে, 23 নাম্বার, 23-এর সঠিক উত্তর কি হবে বলো দেখি, 23-এর সঠিক উত্তর কি হবে বলো। তেইশের সঠিক উত্তর কি হবে, বাংলাদেশে জ্বালানি তেলের উপর ভর্তুকি হ্রাসের প্রভাবে কি ঘটছে। ভর্তুকি হ্রাস মানে কি দেখো, ভর্তুকি মানে হচ্ছে ধরো, আমি ভর্তুকি জিনিসটা একটু বোঝাই, অনেকে এটা আবার ভর্তুকিটা বোঝো না। ধরো তোমার 1 কেজি সার, হ্যাঁ, যে ফসল উৎপাদনের যে সার বীজ দিতে হয় সেই সারের 1 কেজির দাম হলো 40 টাকা। এটা মানে আগে ছিল ধরো 30 টাকা, এখন বেড়ে 40 টাকা হয়ে গেছে। তো এই যে সারের দাম 40 টাকা, এই প্রতি কেজি যদি কৃষক 40 টাকা করে সার কিনে, তাহলে কিন্তু মানে এইটা দিয়ে যে ফসল উৎপাদন করবে সেইটার দামও বেড়ে যাবে। যেটা সরকারের জন্য চিন্তার বিষয়, ফসলের দাম টাম বেড়ে গেলে তো মানুষ কষ্টে থাকবে। তখন সরকার কি করে, এই যে সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে ওদের বলে তোমার 40 টাকা না, তুমি প্রতি কেজি সার বিক্রি করবা 30 টাকা, আর বাকি 10 টাকা আমি সরকার হিসেবে আমার পকেট থেকে দিব। সরকার হিসেবে পকেট থেকে যে 10 টাকা প্রত্যেক কেজি সারে দিল, এইটাকে বলে 10 টাকা ভর্তুকি। তো 10 টাকা ভর্তুকি দেওয়ার কারণে 40 টাকা সারের দাম দেখো 30 টাকা নেমে আসছে। তো তার মানে ভর্তুকি দিলে পণ্যের দাম কমে যায়। তো ভর্তুকি যদি উঠায় নেয় তাহলে পণ্যের দাম কি হবে, পণ্যের দাম কিন্তু বেড়ে যাবে। ধরো ওই যে সার 40 টাকা ছিল, 10 টাকা দিচ্ছে, এই কারণে 30 টাকা কেজি বিক্রি হচ্ছিল, কোনো কারণে 10 টাকা দেওয়া বন্ধ হইলে কি হবে, সারের দাম বেড়ে আবার 40 টাকা হয়ে যাবে। সো এই যে মূল্য বৃদ্ধি। ঠিক আছে, দেখি সঠিক উত্তর কে কে দিয়েছো, 23-এর ক কে কে বলছো। আচ্ছা সুমাইয়া, মুশফি, আচ্ছা সুমাইয়া বলছো যে ক, ভেরি গুড, অনেকেই অনেকেই ক বলছো। ওকে,
আচ্ছা বলো দেখি কোনটি আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি? আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি কোনটি? তিনের সঠিক উত্তর কি হবে বলো দেখি। ভৌগোলিক বিশেষীকরণ। ভৌগোলিক বিশেষীকরণ মানে হলো যে পৃথিবীর এক এক দেশে, দুইটি দেশ কিন্তু হবে না, হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্য হওয়ার জন্য শর্ত, শর্ত হইল দুইটা দেশ, দুইটা দেশ একটা পণ্য বা সেবা হইতে হবে, কিন্তু ভৌগোলিক বিশেষীকরণ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি। এটার মিনিং হলো ধরো আমাদের এই ভারতীয় উপমহাদেশে তো সামার সিজনটা অনেক বেশি প্রিভিলেন্ট, মানে বেশি দিন ধরে থাকে, যার কারণে এই অঞ্চলগুলোতে মশলা ভালো হয়। এখন ইউরোপে আবার মশলা ভালো হয় না, তো যার কারণে ইউরোপিয়ানরা ওই সেই মানে আজকে থেকে 200-300 বছর আগে তারা জাহাজ নিয়ে সেখান থেকে মশলা সংগ্রহ করে নিয়ে যেত। তার মানে এই ভৌগোলিক অঞ্চলে এটা ভালো হয় জন্য এখান থেকে আমি বিদেশে এটা রপ্তানি করতে পারতেছি, আবার ইউরোপে যেই পণ্যটা ভালো হয় আমার দেশে নিয়ে আসতেছে, তার মানে এক এক অঞ্চলে এক এক জিনিস ভালো হয়। সো এই কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি বলা হয় ভৌগোলিক বিশেষীকরণকে। এটা তো সহজ, এটা দরকার নেই। আচ্ছা এইটা বলো, 12-র সঠিক উত্তর কি হবে? 12 নম্বরের সঠিক উত্তর কি হবে বলো। বলো কোনটি মানে এখানে 12-র সঠিক উত্তর কি হবে? 12-র খ অনেকে বলছো, ক বলছো, 12 নিয়ে তো কনফিউজড কেন? হ্যাঁ, সংরক্ষিত বাণিজ্য হবে। কারণ কি? কোটা, শুল্ক আরোপ, এগুলা হচ্ছে বাণিজ্যকে কোনো কারণে রেস্ট্রিক্ট করে দেওয়া। কোটা মানে কি? কোটা মানে ধরো দেশের মধ্যে তোমার হচ্ছে ধরো একটা ফোন কোম্পানি আছে, তো ফোন কোম্পানি ওয়ালটন আছে, অন্যান্য টেকনো আরো অনেকগুলো আছে। এখন বাইরে থেকে যদি ফোন আসে তাহলে এই ফোনগুলোর সেলস কমে যায়, দেশি দেশি যে কোম্পানিগুলো আছে। তো তাহলে বিদেশ থেকে এখন ফোন আনা কমানো লাগবে, সরকার কোটা দিয়ে দিল। কোটা মানে কি? বাইরে থেকে তুমি এক বছরে 5 লাখের বেশি মোবাইল ফোন আনতে পারবে না। এই যে স্পেসিফিক একটা নাম্বার বেঁধে দিল, 5 লাখের বেশি ফোন আনতে পারবে না, অথবা গাড়ি 50,000-এর বেশি আনতে পারবে না, সেইটাকে বলতেছে হচ্ছে কোটা। ঠিক আছে? তো আর শুল্ক মানে কি? শুল্ক মানে বাইরে থেকে পণ্য আনলে সেটার উপর ট্যাক্স আরোপ করে দেওয়া। আচ্ছা 15 নম্বরের সঠিক উত্তর কি হবে বলো। যে বাণিজ্যে কোনরূপ বিধিনিষেধ, কোটা, শুল্ক আরোপ করা হয় না তাকে কি বলে? যে বাণিজ্যে কোনো ধরনের মানে তোমার বিধিনিষেধ, কোটা বা শুল্ক আরোপ করা হয় না তাকে কি বলে? তাহলে 15-র সঠিক উত্তর কি হবে বলো। 15-র সঠিক উত্তর কি হবে? এটা হবে হচ্ছে তোমার অবাধ বাণিজ্য। ঠিক আছে? মুক্ত বাণিজ্য হবে না, মানে কোটা শুল্ক এগুলো না থাকলে এটাকে বলে অবাধ বাণিজ্য। এটা কি হবে? এটা নৌপথে। বাংলাদেশে বহির্বাণিজ্যের অধিকাংশ কি হয়? নৌপথে বা সমুদ্র পথে হয়, সোজা হিসাব। 20 নম্বরের সঠিক উত্তর কি হবে বলো দেখি। 20-এর সঠিক উত্তর কি হবে একটু বলো। 20 নম্বরের সঠিক উত্তর হবে মুক্ত বাণিজ্য। ক্লাসিক্যাল ইকোনমিস্টরা সবসময় মুক্ত বাণিজ্যকে সাজেস্ট করে। ঠিক আছে? ক্লাসিক্যাল ইকোনমিস্টরা হচ্ছে ফ্রি মার্কেটকে বিশ্বাস করে, যে একটা পণ্যে মানে দাম যে নির্ধারণ হবে সেইটাখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, বাণিজ্যের ক্ষেত্রেও সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। সো ওই কারণে তারা মুক্ত বাণিজ্যকে সাপোর্ট করছে। এইটা কি? এইটা একদম আচ্ছা, এইটা তোমাদের লাস্ট অধ্যায়, সরকারি ঋণের উপর সুদ।
বলো তো 12 নম্বরের সঠিক উত্তর কি হবে? 12 সঠিক উত্তর কি হবে? এটা হলো সরকারি আয় ব্যয়, নবম অধ্যায় থেকে 12 নম্বরের সঠিক উত্তর কি হবে? 12 সঠিক উত্তর হবে হচ্ছে করদাতা। ঠিক আছে, প্রত্যক্ষ কর মানে হলো ধরো আয়কর, আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর। এইখানে আমার উপর যে কর নির্ধারণ করছে, ধরো আমি 5 লাখ টাকা আয় করছি, আমাকে এখন 10,000 টাকা কর দিতে হবে। এই 10,000 টাকা আমার নিজেকেই বহন করতে হবে, অন্য কারো ঘাড়ে চাপাই দিতে পারবো না। কিন্তু পরোক্ষ কর, পরোক্ষ করের উদাহরণ কি? পরোক্ষ করের উদাহরণ ধরো ভ্যাট। এখন একটা পণ্য আমি উৎপাদন করছি, এইটার উপরে আমার 2 টাকা ভ্যাট আরোপ করছে, তো আমি উৎপাদনকারী হিসেবে এটাকে আমি দিব না? আমার পণ্য উৎপাদন করতে 10 টাকা লাগছে, আমি এটার সাথে 2 টাকা যোগ করে 12 টাকায় বিক্রি করব। তার মানে এই করের শেষ পর্যন্ত ভারটা কাকে বহন করতে হলো? ভারটা বহন করতে হলো ভোক্তাকে। সুতরাং এই পরোক্ষ করের ভার হচ্ছে পার্শিয়ালি বা পুরোপুরি রূপে ভোক্তার উপরে চাপায় দেওয়া যায়, কিন্তু প্রত্যক্ষ করের ক্ষেত্রে করদাতাকেই এটা বহন করতে হয়। সরকার জনগণকে বিশেষ সেবা প্রদানের জন্য কি আদায় করে বলো তো? জরিমানা, কর, শুল্ক নাকি ফি? সরকার জনগণকে বিশেষ সেবা প্রদানের জন্য কি আদায় করে? 13 সঠিক উত্তর কি হবে? এই ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, আর 5-6 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। কারণ রাত 10:30টায় আমাদের আবার কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস আছে, সেইটা কিন্তু জুম সেশনে হবে, সবাই যুক্ত হয়ে ওইখানে আমি তোমাদের জনসংখ্যা আর হলো যে মুদ্রাস্ফীতি, এই দুইটা অধ্যায়ের যেই যেই কনফিউশন আছে এগুলো সব ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সরকার জনগণকে বিশেষ সেবা প্রদানের জন্য ফি আদায় করে। শোনো, কর যে জনগণ দেয়, কর হচ্ছে এমন একটা মানে আদায় যেখানে জনগণ যে অর্থটা সরকারকে প্রদান করে, এইটার বিনিময়ে প্রত্যক্ষভাবে কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের সুযোগ সুবিধা প্রত্যক্ষভাবে সে আশা করতে পারবে না। কিন্তু ফি হচ্ছে এমন একটা জিনিস, রেজিস্ট্রেশন ফি, এইটা আমি যদি সরকারকে দেই তাহলে এইটার বিপরীতে এইটা একটা স্পেসিফিক আমাকে সুবিধা সরকারকে দিতে হয়। ফি দিলে ফি এর বিপরীতে আমাকে চিকিৎসা সেবা হোক, কোনো একটা জায়গায় আমি পার হওয়ার জন্য ধরো মানে এই ধরনের যে কোনো ফি আমি যদি সরকারকে দিই, সেইটার বিপরীতে আমাকে তার একটা সেবা দিতে হবে। সরকারি ব্যাংকে গিয়ে আমি কোনো একটা ফি দিলাম চালান প্রদান করার জন্য, তাইলে ওইখানে আমার তাকে একটা সেবা দিতে হবে। কিন্তু কর আমি সরকারকে প্রদান করলে সরকার স্পেসিফিক কোনো কিছু আমার জন্য করে দিতে বাধ্য না, আমি কোনো স্পেসিফিক বিনিময় ছাড়াই কর প্রদান করি রাষ্ট্রের নাগরিক হিসেবে। আচ্ছা, 16 নাম্বার কি হবে বলো তো? এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। বাংলাদেশে ভ্যাট চালু হওয়ার পর নিচের কোন কর আদায় করা হয় না? বাংলাদেশে ভ্যাট চালু হওয়ার পরে কোন কর, বাংলাদেশে ভ্যাট চালু হওয়ার পরে কোন কর আদায় করা হয় না? 16 নাম্বারের সঠিক উত্তর কি হবে বলো? ষোলো নাম্বারের সঠিক উত্তর কি হবে? বাংলাদেশে ভ্যাট চালু হওয়ার পর নিচের কোন কর আদায় করা হয় না? সঠিক উত্তর হবে হচ্ছে তোমার বিক্রয় কর। বিক্রয়ের উপর আলাদা কর আদায় করা হতো, এইটা এখন আর করা হয় না। ঠিক আছে, নিচের কোন করের বিনিময়ে সরকার সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না? এটা তো প্রত্যক্ষ কর, এটা তো বলছি, মানে কর আদায়ে সরাসরি সুবিধা পাওয়া যায় না। আচ্ছা, এখানে আর খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, আমি তোমাদের তাইলে একটা জিনিস একটু বলে দেই, সেটা হলো এই যে তোমাদের দ্বিতীয় পত্রের যেটা ব্যাপার, দ্বিতীয় পত্র তোমাদের যদি ভালো করতে হয় সেটা হচ্ছে এখানে প্রচুর পড়তে হবে।
তোমরা যদি বুঝতে চাও তাহলে তোমাদের যেই চতুর্থ অধ্যায় আছে আর সপ্তম অধ্যায় আছে, এই জায়গায় কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, বাকি জিনিসগুলো কিন্তু মেমোরাইজ করার। তো আমি তোমাদের প্রথমে যে সিকিউ সাজেশন দিয়েছি ওই সাজেশনগুলো ফলো করবা, এবং সাজেশনের যে মনে করো প্রথম একটা অংশ আর একটা অংশ দিলাম যে এখান থেকে একটা প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন, এটা কিন্তু ব্লেন্ড করে আসবে। যেই চ্যাপ্টার আসবে পুরোপুরি ভালোভাবে পড়বা। আর আজকে ঠিক রাত 10:30টায় কিন্তু আমি তোমাদের সাথে মানে 10:30টায় তোমাদের সাথে জুম সেশনে একদম লাইভে যুক্ত হব। সেইটার যেই ক্লাসের লিঙ্ক, সেই লিঙ্কটা HSC 25 স্টার স্টুডেন্টসে দেওয়া থাকবে। ওইখানে আমি কনসেপ্ট একদম তোমাদের চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায় ক্লিয়ার করে দেবো, এবং তোমাদের যে আরও কোশ্চেন আছে কীভাবে কোশ্চেন আনসার করতে হয়, এই সেই নানান যে ডিটেলিংগুলো আছে এগুলো আমি তোমাদের আশা করি আজকের রাত 10:30টার ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিতে পারবো। লাস্ট দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের শিল্পের তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিছে আজকে 10:30টার আগে, ওইটা দিয়ে দিবা। আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর রাত 10:30টায় বাকি কথা হবে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।